আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোল টেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, আগামীকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। চলছে প্রচারণা। কোথাও কোথাও প্রতিপক্ষ দলগুলো জড়িয়েছে সংঘাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করছেন কেউ কেউ। চলছে জোট গঠন এবং ভাঙা গড়ার রাজনীতিও। এই যখন বাস্তবতা, তখন আজ আমাদের আলোচনার বিষয় তফসিল কাল, ভোট উৎসব নাকি যুদ্ধ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো এটাও জানিয়ে রাখি, স্ক্রিনের 11 নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা মতামত রয়েছে সেটা আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছি আলোচনা, আপনাদের ফোনের অপেক্ষায় থেকে আলোচনায় যাচ্ছি। শুরুতে আসাদুজ্জামান ফুয়াদ ভাই, বেশ আসাদুজ্জামান ফুয়াদ ভাই, আপনার কাছে আসতে চাই। ভোট উৎসব, কাল ভোট উৎসবের প্রেক্ষাপট হিসাবে আমরা দেখতে চাই, কিন্তু অনেকে এই উৎসবকে আবার যুদ্ধ হিসাবেও দেখছেন। শুনতে চাই আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। ভোট যুদ্ধ বলবার একটা প্র্যাকটিস আমাদের এখানে আছে, কারণ ভোটকে কেন্দ্র করে মারামারি, সহিংসতা, খুন খারাপি যা যা করা হয়, করা যায়, বড় দলগুলো সেগুলো নির্বাচনকে কেন্দ্র করে সবসময় করে নাকি। কিন্তু ভোটকে কখনো যুদ্ধ হিসাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই শব্দটা আমি পড়ি নাই। লম্বা সময় যে দেশের বাইরে ছিলাম অথবা পশ্চিমের ডেমোক্রেসির কালচার, সেখানকার নিউজ পত্রিকাতে কোনোদিন দেখি নাই যে তারা ভোট ওয়ার টাইপের কিছু একটা বলেন আর কি। তো যেখানে হচ্ছে যে এই মানসিকতার একটা ঝামেলা আছে বাংলাদেশে, যে ভোটটা উঠায় নিয়ে আসতে হবে। আমরা যারা এখন তৃণমূলের রাজনীতি করতেছি তারা আসলে হারে হারে টের পাচ্ছি যে আসলে ভোটকে কেন যুদ্ধ বলা হচ্ছে। কারণ এখানে আসলে মেধার ভিত্তিতে ম্যানিফেস্টো দিয়ে ভোট করা, জনগণের মন জয় করবার যতটা না কালচার আছে, তার থেকে হচ্ছে যে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে ভোটারদেরকে একটা পার্টিকুলার জায়গাতে ভোট দেওয়ার ব্যাপারে পরিবেশ তৈরি করাটার কালচার অনেক বেশি ডমিনেন্ট। সম্প্রতি আপনার সাথে যেটা আপনার আসলে যেটা হলো, এর ক্ষেত্রে কি কোনো প্রশাসনিক বা রাজনৈতিক কোনো ব্যবস্থা হয়েছে? এখন পর্যন্ত না, যদিও আমি প্রশাসনকে আগের দিনে জানিয়েছি। আপনারা যদি খবরে দেখে থাকেন, আমার পার্শ্ববর্তী থানা মুলাদিতে একটা সেতু উদ্বোধন ছিল শনিবারে। জি, সেখানে মাননীয় যে এলজিআইডি উপদেষ্টা রিজাইন করলো আজকে, আসিফ, সেখানে জুমে অ্যাটেন্ড করার কথা। এলজিআইডি সচিব মহোদয় ওখানে উনি ছিলেন উপস্থিত, ডিসি সাহেব ছিলেন। ওনাদের সামনে বিএনপি ওখানে পুরো মঞ্চ, চেয়ার টেবিল সব ভেঙে দিয়ে আসছে, একদম লাইভ ভেঙে দিয়ে আসছে, এবং ওনারা উদ্বোধনটা করতে পারেন নাই। তো ওটাকে কেন্দ্র করে আমি ওই দিনকারই আমাদের টোটাল প্রশাসনকে জানিয়েছি যে আজকে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা প্রশাসনকে খুব সিরিয়াসলি কোনো অ্যাকশন, প্রিকশন কোনো কিছু নিতে দেখি নাই। পরবর্তীতে যা ঘটছে, পুলিশের সামনে ঘটেছে। পুলিশের কয়েকটা গাড়ি ছিল, পুলিশ সদস্যরা ছিল, যারা আমাকে মারতে আসছে, আক্রোশ সবকিছু দেখেছে। কাউকে গ্রেফতার করা তো দূরের কথা, কিছুই করে নাই। 2-3টা বাঁশিতে ফু দিচ্ছে, বাসিতে শুধু একটা বাঁশিতে ফু দিচ্ছে। জি, বেশ। আসাদুজ্জামান ফুয়াদ ভাই, পরবর্তী সময় আরো আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই আসতে চাই। তার লেভেল প্লেইং ফিল্ডের যে প্রসঙ্গ, আমরা প্রার্থীদের পক্ষ থেকে দাবি ছিল, তার সম্প্রতি তিনি যে অবস্থার মুখোমুখি হয়েছেন তার বর্ণনা দিলেন, এবং ভোটের মাঠে প্রচারণা যতটুকু জমেছে তার প্রেক্ষাপটে যে সংঘাত সহিংসতার খবর আমরা পাচ্ছি, তাতে এটা পূর্ণ উদ্যমে যখন শুরু হবে কি অবস্থা দাঁড়াতে পারে? আমি আসলে মানে ফুয়াদ ভাই যে কথাটা বললেন, ওটা তো ওনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি ওটা নিয়ে একটু বলি। ওটা হলো কি জানেন, যে আমরা যে মব করি না, এটা কি মব না? এটা তো একটা মব। ফুয়াদ ভাইয়ের কথা আমার পছন্দ নাও হতে পারে, না হলে আমরা সঙ্গে একটা আর্গুমেন্টে যাব, তর্ক করব, কিন্তু এটা কেন হবে? আমি কিন্তু এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, কোনোভাবেই না। উনি কি বলেছেন, ওনার কথা আমার গায়ে আগুন ধরে যেতে পারে, কিন্তু আমরা এতে আমি ওনাকে গায়ে আগুন ধরানোর মতো কথা বলবো যদি আমার ক্ষমতা থাকে, যদি আমার যুক্তি থাকে। কিন্তু গায়ে হাত তোলা কেন?
এখন এই যে মবটা যেটা আমরা বলছি, এটাই মব। মব কিন্তু গাছে ধরে না ভাই, ইনাকে মব বলা হয়। এই মবটা আমাদের এখানে চলতে চলতে যে অবস্থাটা হয়েছে, এটা চলছে বেশ কিছুদিন ধরে চলছে, এটা তারই ধারাবাহিকতা। এবং আগামীতে কি হবে, মানে এই যে উনি বললেন একটা কথা যে কয়েকটা বাঁশের ফু দিছে পুলিশ, কেন কেন অ্যাকাউন্টটা কি? এখন বাঁশের ফু দিছে কারণে পুলিশেও তো মবের আতঙ্ক থাকে। এখন মবটাকে এমন একটা পর্যায়ে, আমি তো বলি এই সরকারের সম্পর্কে বলি, এই সরকার দায়িত্ব নেওয়ার পর তারা পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করা, অথবা পুলিশের মধ্যে যে বলে না পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশের মনোবল তো ভাঙছে, ঠিক আছে ভাঙছে, সেই মনোবলটা আবার জাগ্রত করার জন্য, সেই মনোবলটাকে আবার সুসংগঠিত করার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে বলেন তো? একটা পদক্ষেপ দেখান আপনি। নতুন রঙের পোশাক দিয়েছে। হ্যাঁ, পোশাক দিয়েছে নতুন রঙের, বিলে মার্কেট পোশাক দিয়েছে একটা। সেটা তো পোশাক বলতে পারবো না, পদক্ষেপ দিচ্ছে, তারা তো কোনো পদক্ষেপ দেয় নাই। বরঞ্চ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশদের আমি কন্ট্রোল করবো না, আমি কন্ট্রোল করবো মদ দিয়া। যার কথা আমার পছন্দ না হবে তাদের মদ দিয়ে করবো। এবং এই মদ দিয়ে করতে করতে পুলিশের মধ্যে মদের আতঙ্ক আছে, এবং পুলিশ বলে যে আমি কি করব, আমি কিছু করতে পারি না। এখন ওই জিনিসটা কিন্তু এখানে পুলিশ তো বুঝে নাই এই মব আর ওই মব কোন মব। এখন আপনি একটা কথা বলতে, আমি ওনার কথা শুনছি, জি কি বলছি ওখানে বলেন, কি বলছেটা কি? এটা যে হইতেছে এটা করার সময় যেন এখানে আবার দুর্নীতি না হয়, এটা কি অন্যায় কিছু বলছে? এটা বাংলাদেশে হয় না, ওনার এখানে কি হয় আমি যাই না। বাংলাদেশে যে কোনো সেতু নির্মাণের সময় এই কাজটা হয়। জি, এটা আমি বলতে পারবো না, আমি সন্দেহটা করতে পারবো না। তোমরা চ্যালেঞ্জ দিতে পারো আমাকে, আপনি দেখে এসে 1 মাস পরে কোনো অন্যায় হয় কিনা, দেখে এসে 6 মাস পরে কিছু হয় কিনা, আপনি চ্যালেঞ্জ দেন, অসুবিধা নেই কোনো। কিন্তু আপনি যেটা করছেন তার মানে আপনি প্রমাণ করছেন আপনার গায়ে লাগছে। গায়ে লাগে কেন? গায়ে কেন লাগে আপনার? গায়ে কেন লাগে? সহজ। জি মাসুদ কামাল ভাই, গায়ে কেন লাগে? অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? যে আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে হ্যাঁ, পাচ্ছেন? আমরাও শুনতে পাচ্ছি। আপনি সম্মানিত আলোচকদের আলোচনা নিশ্চয়ই শুনেছেন। এই যে মব এখন যখন হচ্ছে তখন কারো কারো গায়ে লাগছে, কিন্তু মাসুদ কামাল ভাই যেটি বলেছিলেন যে শুরু থেকে যখন এই মবের প্রসঙ্গগুলো তৈরি হতে থাকে তখন নানাভাবে সরকারের কাছে আবেদন রাখা বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে মব যাতে যে কোনো উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করে। এখন এই ভোটের মাঠে যে নিয়ন্ত্রণ অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মবের যে প্রসঙ্গ, সেটি কি অবস্থায় দাঁড়াতে পারে? প্রার্থীদের নিরাপত্তা কিংবা লেভেল প্লেইং ফিল্ডের যে প্রসঙ্গ, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের বৈশিষ্ট্যের আলোকে শুনতে চাই। ধন্যবাদ। একটি হলো তো দেখুন, এই গত 1.5 বছর, প্রায় 1.5 বছর ধরে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে অন্যের ক্ষেত্রে যখন হচ্ছে তখন সেটা মব না, তখন সেটা হয়ে যাচ্ছে জনরোষ, সেটা হয়ে যাচ্ছে আপনার যে এক ধরনের সরকার থেকে বলছে এটা একটা জনরোষ, এবং সেগুলো মানে মানুষকে ঠেকানো যাচ্ছে না, এগুলো তো মব বলা যাবে না। কিন্তু নিজেদের ঘাড়ে যখন হচ্ছে তখন কিন্তু বলা হচ্ছে যে এটি মব। তো এখন বিষয়টা হলো যে আমার ক্ষেত্রে হলে একরকম, অন্য হলে সেটা অন্যরকম। যেমন আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে নিজে যখন বলছে সেটা ধর্ম, অন্য যখন বলছে তখন বলছে ধর্ম অনুভূতিতে আঘাত। এই যে একটা আমরা এবং তারার মধ্যে দিয়ে রাজনীতি চলছে, তো সেটি কিন্তু আমি মনে করি যে নির্বাচনের ক্ষেত্রেও আপনার বড় মানে একটা বড় প্রভাব থাকতে পারে। এখন কিভাবে থাকতে পারে? এখন অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে বা অন্তর্ভুক্তমূলক নির্বাচনের ক্ষেত্রে যে প্রথম আলোচনা আসছে যে বেশিরভাগই ঘুরপাক খাচ্ছে যে আমি নির্বাচন করতে পারবে কি পারবে না, এবং সেভাবে কিন্তু যে সেভাবে অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তমূলক আলোচনাটা প্রাধান্য পাচ্ছে। এর বিপরীতে দাঁড়িয়ে যে বিষয়টা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণ আসলে কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেটাকে আমরা কখন অন্তর্ভুক্তমূলক বলবো সেদিকে কিন্তু আমাদের কোনো নজর নেই। একটি কারণ হলো যে এই মব এবং এই যে এক ধরনের ফতোয়া কেন্দ্রিক যে নির্বাচনী আবহাওয়া, সেটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জননিরাপত্তার ক্ষেত্রে এক ধরনের হুমকি তৈরি করছে, এবং যার ফলশ্রুতিতে ভোটাররা নিরাপদে নিজের মতো করে স্বাধীনভাবে এবং নিশ্চিতভাবে ভোট দিতে পারবেন কিনা সেই সংশয় থেকে যাচ্ছে। এবং আরো যেটা আমি সেই সংশয় আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচনকালীন সময় যে সমন্বিতভাবে এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করা হবে, সেই সমন্বিত যে পদক্ষেপগুলো নেওয়া হবে, কি কি নেওয়া হবে আমরা কম বেশি জানি। নির্বাচন কমিশন বা সেই কথাগুলো বিভিন্ন সময় বলেছে। সেখানে কি আপনি আস্থা রাখতে পারেন যে সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ বা ভারসাম্য তৈরি হবে?
শুনেন, এখন এখানে আমি যদি বলি, প্রথম থেকে একটু প্রেক্ষিত এক মিনিটে বলতে হবে যে প্রথম যখন গত বছর নির্বাচনের জন্য আপনার সাংবাদিকরা উপদেষ্টাতে প্রশ্ন করতেন যে নির্বাচন কবে হবে, উপদেষ্টা কিন্তু বিরক্ত হয়েছেন, বলেছেন আমরা নির্বাচনের জন্য আসি, এবং গতকালকে একজন উপদেষ্টা বলেছে যে নির্বাচন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু এখন যখন খোদ সরকার বারবার বলছেন এবং আমাদের প্রেস সচিব বারবার বলছেন যে কোন শক্তি নির্বাচনকে বন্ধ করতে পারবে না, তখন কিন্তু তখনও জনগণ বিশ্বাস করছে না, তখনও জনগণ হেসে উড়িয়ে দিচ্ছে যে নির্বাচন হবে না। এখন এই অনাস্থার জায়গাটি আসলে উৎপত্তি স্থলটা কোথায়? আমরা বিভিন্ন কিছু উৎপত্তি স্থল খুঁজছি, কিন্তু এই যে সরকারের প্রতি অনাস্থা, সরকারের বক্তব্যের প্রতি অনাস্থা আসলে উৎপত্তি জায়গাগুলো কোথায়? সেটা স্পষ্টত একটি জায়গা আইন শৃঙ্খলার অবনতি, এবং আপনার এই যে একটা এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না, কিন্তু অবশ্যই রাজনৈতিক সরকার, অবশ্যই এটা একটা গোষ্ঠী এবং একটি গোষ্ঠী। তারা কারা কোন গোষ্ঠী বা কোন দল দ্বারা প্রভাবিত সেটা বলুন। আমরা যদি এই মবের আপনার অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক উপকরণগুলোর দিকে তাকাই এবং সেগুলোকে বিশ্লেষণ করি, অবশ্যই আমাকে বলতে হবে স্পষ্টভাবে একটি ধর্মীয় গোষ্ঠীর প্রতি এই সরকারের একটা পক্ষপাতিত্ব আছে, আশকারা আছে, এবং এই আশকারার কারণে আপনার দেখছি যে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে, আমরা মব কাকে বলছি, সেগুলোর ক্ষেত্রে সংগ্রামের ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। অনাস্থার উৎপত্তি স্থলে যে জায়গাটি, যে সরকারের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি এবং একটি ধর্মীয় গোষ্ঠীকে অনবরত আশকারা দেওয়া এবং তাদের মাধ্যমে মব সৃষ্টি করা, কখনো সরকার নিজের স্বার্থকে হাসিল করার জন্য মব তৈরি করছে, এবং কখনো আবার এই মবের বিরুদ্ধে রাষ্ট্রীয় বৈধ দিচ্ছে। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী সময় আরো আলোচনা শুনবো। অ্যাডভোকেট আতিকুর রহমান আসতে চাই, যেখানে আমাদের অধ্যাপক জোবায়েদ নাসরিন শেষ করলেন যে সরকার একটি ধর্মীয় গোষ্ঠী বা কোনো দলকে আশকারা দিচ্ছে, তার সূত্র ধরে মবের প্রসঙ্গ, এখন এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির এই অবনতির প্রসঙ্গে বা বর্তমান অবস্থা সম্পর্কেও তিনি একে দায়ী করলেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন। দেখুন, বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের আমলে আমরা দায় চাপানোর সংস্কৃতি দেখলাম। কোন একটা ঘটনা ঘটলেই তারা বলে দিতেন আগাম অমুক কাজটা করেছেন। ধর্মীয় গোষ্ঠী মব করেছেন, এটা কোনো এভিডেন্স আমার কাছে আছে, অনুমান নির্ভর কথা। কিংবা যতগুলো মবের ব্যাপারে আমরা মিডিয়ায় কথা বলি, এর কোন মবের সাথে এটা কোনো কি প্রমাণিত যে কোনো ধর্মীয় গোষ্ঠীর সাথে ইনভলভ আছে? এটাও কিন্তু এক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো। সাধারণ জনগণ যখন কোনো কিছু করে, বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পরে, সেগুলোকে এখন জনগণের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন কিংবা ভূমিকাকে, এটাকে ধর্মীয় গোষ্ঠীর উপরে চাপানো এক ধরনের ন্যারেটিভ। আমরা মনে করি যারা বাংলাদেশের ধর্মীয় রাজনীতিকে না পারেন না, এবং যারা এখন ভীত সন্ত্রস্ত, কারণ 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় গোষ্ঠীগুলো কোণঠাসা ছিল, আওয়ামী লীগ কাউকে সুযোগ দেয়নি, সে যেই মতাদর্শের হোক না কেন। যখন জনগণ ওপেন দেখার সুযোগ পাচ্ছে এবং যখন সকল ধর্মীয় দলগুলো তাদের কাজের একটা অবারিত সুযোগ তৈরি হয়েছে, এবং মানুষ যখন তাদেরকে এখন সহজে গ্রহণ করে নিচ্ছে, যাতে করে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়া যায়, তার জন্য বিনিয়ে এটার দায়টা চাপানোর চেষ্টা করা। আসলে আমরা মনে করি এর সাথে কোনো সত্যতার কোনো সত্য নয়। এটি মূলত যেটি হচ্ছে বাংলাদেশে, দেখুন এখন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, এদের বড় অংশ কিন্তু আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। তারা এখনো মনে প্রাণে চান যে আবার আওয়ামী লীগ ফিরে আসুক। এই যে 5ই আগস্টের পরে প্রায় 1.5 বছর হলো, এই 1.5 বছর এই কথা কি বলার সুযোগ আছে? 1.5 বছরে পুলিশের রিক্রুটমেন্ট প্রয়োজন হয়েছে। আমরা মনে করি এখনো পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রয়োজন, এবং যারা সত্যিকার দেশ ঢেলে সাজানোর উপায় হিসেবে তো নতুন রঙের পোশাক দেওয়া হলো। না, আসলে পোশাক, মানুষ যদি ভিতরটা পরিবর্তন না হয়, পোশাক কখনো পরিবর্তন, এটা হলো একটা রাষ্ট্র একটা করেছেন, কিন্তু এটাকে আমরা পরিবর্তনের খুব বেশি মাধ্যম আমরা মনে করি না। দেখুন, আমরা যেটা মনে করি, এখানে সরকারকে যেই করুক, মবের সাথে যারা সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, তারা জাতিকে বুঝাক যে অমুক গোষ্ঠী মবটা করেছে। এবং আরেকটা বিষয় বলছিলেন অধ্যাপক জোবায়েদ নাসরিন, সেটা হচ্ছে ধর্মীয় দল বা গোষ্ঠীগুলোকে প্রতি সরকারের একটা সমর্থন আছে। এটা প্রমাণিত কিভাবে? উনি বলল যে কোন কোন জায়গাতে তিনি সেটা বুঝতে পেরেছেন।
আমরা শুনে আসি, তাহলে একটু শুনে আসি। বলুক যে কোথায় অধ্যাপক জুবাইর কেন মনে এই যে হচ্ছে মন্তব্যটা করলেন, এটা কি দেখে আপনার মনে হচ্ছে যে কোন ধর্মীয় গোষ্ঠী বা দলের প্রতি সরকারের সমর্থন আছে? দেখুন, মব যতগুলো মব হয়েছে কোনো না কোনো ব্যানারে হয়েছে। হুম। সেই ব্যানারগুলো যদি পর্যালোচনা করে, সেই ব্যানারগুলো তৌহিদি জনতার নামে হয়েছে, মুসলিম উম্মার নামে হয়েছে। আপনার এই ব্যানারগুলোতে আমরা বিভিন্ন পত্রিকায়, আপনার বিবিসি রিপোর্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে যে তৌহিদি জনতা কারা, হ্যাঁ, এবং সাধারণ মানুষ তৌহিদি জনতা হিসেবে কাদেরকে চিহ্নিত করছেন, এবং সেখানে তারা কিন্তু স্পষ্টভাবে বলছে তারা বিভিন্ন ইসলামিক দলের, এবং এই যে বিভিন্ন সময় আমরা বিশেষ করে মাজারের উপর আক্রমণ, ফকিদের উপর আক্রমণ, বাউলদের উপর আক্রমণ হচ্ছে, এবং সেই মবের তার প্রেক্ষাপটে আপনি বলছেন, তার প্রেক্ষাপটে বলছেন, জি, আতিকুর রহমান। পোস্টে বলা হচ্ছে আতিকুর রহমান, বাংলাদেশে জি ম্যাডাম, ধন্যবাদ, শুনছি আপনাদের। ব্যবহার হয়েছে বলুন। এই যে যতগুলো মবের ঘটনা ঘটেছে, শুধু তৌহিদি জনতার ব্যানার ব্যবহার হয়েছে হলো বাউলের ক্ষেত্রে হয়েছে, তো একটা জায়গায় ব্যবহার হয়েছে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু তারা খুবই ধর্মপ্রাণ মানুষ, তারা সেখানে যেখানে ধর্মের উপরে আঘাত আসে, তিনি ধর্ম পালন করুন আর না করুন, তার আবেগে সেখানে কি হয়, সেখানে আঘাতপ্রাপ্ত হয়, ব্যবহার করতেই পারেন। এখন তৌহিদি জনতার সাথে তো দেশের সব মানুষ সম্পৃক্ত, এবং এই প্রসঙ্গগুলো আসলে ভোট উৎসব এবং কিংবা নির্বাচনী প্রচার প্রচারণায় কতটা ভূমিকা রাখবে সেটি আতিকুর রহমান ভাই পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনছি। যদি একটু সুযোগ দিতেন, এখানে আমি আমার সহ আলোচক ভাইয়ের প্রতি খুবই সম্মান রেখে একটু ইনফরমেশন জানাতে চাই। তৌহিদি জনতার পাশাপাশি বিক্ষুব্ধ মুসল্লি, এই যে কয়েকটি ব্যানার আমরা দেখেছি সাম্প্রতিক সময়, শুধুমাত্র বাউলদের উপর আক্রমণ না, এর আগেও মাজারের উপর আক্রমণ হয়েছে। এর আগে বিভিন্ন অনুষ্ঠান বয়কট এবং বানচালের ক্ষেত্রে যে ধরনের ভূমিকা যারা নিয়েছে তারা কিন্তু ব্যবহার করেছেন। আরো শুনবো ম্যাডাম, এই পর্যায়ে এতটুকু থাকুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনে হয় আসতে চাই, যেটি ফুয়াদ ভাই যেখানে শেষ করলেন, তিনি একজন প্রার্থী হিসাবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতি অনিয়মের প্রসঙ্গগুলোতে তিনি তো আবেদন অথবা তদন্তের বা যে মন্তব্য তিনি তো করতে পারেন, সেই মন্তব্য করতে গিয়ে তিনি যে অবস্থার মুখোমুখি হয়েছেন, তার প্রেক্ষাপটে প্রশাসনিক কিংবা রাজনৈতিক বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয় না, এটা কি ইঙ্গিত করে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখুন, আমি আরো কয়েকটা টকশোতে বলেছি যে ফুয়াদ সাহেবের সাথে যেটা করা হয়েছে এটা অন্যায়, এটা নেয় না। তারা কথা দিয়ে, যেটা মাসুদ ভাই বললেন যে আমি কথায় আগুন ধরাতে পারি, আরেকজন আমাকে শরীরে আগুন ধরায় দিয়ে কথায়, কিন্তু তারা কেন অন্য পন্থা অবলম্বন করবে? সেটা যেই হোক না কেন। আমি ফুয়াদ ভাইয়ের সঙ্গে দেখা কিছুক্ষণ আগে বললাম যে আপনি জিডি করেছেন, আপনি কি কোনো মামলা করেছেন? উনি বলেছেন না, এটা সময় না, এটা এরকম না। আমি বললাম যে জিডি করলে তো ভালো হতো। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামনে এত অপরাধ হচ্ছে, সেটাই ধরে না। আর আপনার ওই যে বললেন না যে বাঁশির ফু দিয়েছে, এখানে যারা অপরাধী তাদের অপরাধ অবশ্যই ক্ষমার অযোগ্য, কিন্তু এটা সবকিছুর সঙ্গে জড়িত কিন্তু সরকার। কিন্তু আপনারা এর আগে যে বিএনপির নেতাকর্মী বিভিন্ন জায়গাতে অপরাধ করলে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে আপনারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু এই প্রশ্নে নীরব থাকলো কেন? আমি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা আছে। যে আমি যদি এখন বহিষ্কার করি, কিছুক্ষণ পরে যদি, কয়েকদিন পরে যদি দলের প্রয়োজনে আমি আবার যদি ফিরিয়েই নিই, কি দরকার এরকম কাজ করা? আমি যেটা বলছি সেটা সরকার যদি আইনের অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো, তাহলে সরকার কিন্তু যে কেউ অপরাধী যেই হোক না কেন সমান অপরাধ, সমান, সে রাজা বাদশাহ হোক আর ফকির মিসকিন হোক, সেইখানে যদি এটা দেখে ভিডিও ফুটেজ দেখে যদি অপরাধীকে শনাক্ত করা এই যুগে কোনো ব্যাপার না, সেখানে যদি শনাক্ত করতো এবং অ্যারেস্ট করতো এবং শাস্তি দিত, এবং নির্বাচনের আগে আমি মনে করি যে দ্রুত আইন বিচারে কিছু শাস্তি ব্যবস্থা করা উচিত, যেটা এই 6 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে ওই বিচারটা ওইভাবে হবে না। মনে হয় সেটি বর্তমান সরকার, বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সক্ষমতা অথবা তাদের যে অবস্থা আছে সেটি কি পারবে? সেটাই যদি তারা না পারে, একজন ফুয়াদের বিচার যদি না করতে পারে, তাহলে 300 ফুয়াদের বিচার কিভাবে? 3000 ফুয়াদের বিচার, একটা জায়গায় একটা ফুয়াদ দাঁড়াবে না, অনেকগুলো লোক দাঁড়াবে, তাদের বিচারগুলো কিভাবে সরকার করবে? তো সরকার এত কিছু আয়োজন করতে পারে, সরকার কোনো কাজই করে না, আয়োজন করবে, তার মানে সরকার কি চায়? এই দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়। এরও সাথে এই যে এক দল আরেক দলের সাথে ঝগড়া করা, যার ক্ষমতা বেশি সে ধরে মার দিল,
তারপরে যার ক্ষমতা আরো বেশি সে আরেকটা অকারেন্স করলো, যার ক্ষমতা রক্কাটা সে রক্কাটা শুরু করলো, যার ক্ষমতা বম ফুটানো শুরু করলো। আমি কিন্তু কোনো দলমত নির্বিশেষে কথাটা অতীত বললাম, প্রেক্ষাপটে বলছেন। আমি জি, প্রেক্ষাপটে বলছি। নীলপল চৌধুরী মনে তাহলে করেন। সেই জায়গায় সরকার তাহলে বলে কিভাবে যে আমি ঐতিহাসিক নির্বাচন দিব? কি ফাইজলামি পাইছে? আপনার মেটিকুলার ডিজাইনে যেভাবে একটা অকারেন্স করছে, আরেকটা অকারেন্স করার জন্য সরকার কি এইভাবে বলছে যেটা আপা বললেন? অবশ্যই সরকারকে মনে হয় কোনো না কারো প্রতি সরকার বায়াস। জি, মনে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। যে একবার শেষ করলেন সেখানের সূত্র ধরে প্রশ্নটি করি যে কোন প্রক্রিয়ায় কোন ডিজাইনে নির্বাচনটি হতে যাচ্ছে, তার সূত্র ধরে অংশগ্রহণমূলক নির্বাচনের যে সংজ্ঞা, এবারে নির্বাচনে অংশগ্রহণমূলক রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রশ্নে সংজ্ঞাগত কোনো পার্থক্য আসবে? ধন্যবাদ। আমরা তো খুব সন্দেহপ্রবণ, সবসময় বলেছি বাংলাদেশের কয়েক বছরের মধ্যে কোনো নির্বাচন হবে না, ইউনিভার্সিটি নির্বাচন দেবে না, নির্বাচনের পরিবেশের সৃষ্টি হবে না। 24 ঘন্টা বলে গেছি, মিডিয়াতে তো বটেই, আপনাদের মাধ্যমেও অনেকে বলার চেষ্টা করেছে, কিন্তু আমি ফ্রম ডে ওয়ান বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে। কেন জানে একটা আমি আশাবাদী, একেবারে আমার ভিতর থেকে এই কথাগুলো আমি বলেছি। তা আমরা তো দেখতে পেলাম যে অবশেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেইভাবে আগামীকাল তফসিল ঘোষণা করা হবে। জি, সুতরাং এতদিন যে আমরা একটা ন্যারেটিভ তৈরি করেছিলাম যে বাংলাদেশে নির্বাচন হবে না, আদৌ কি নির্বাচন হবে, আমার বন্ধুরা এখন নির্বাচন হলে সেটা কেমন হবে এই প্রশ্ন ছিল। হ্যাঁ, এখন সেখানে যাব, আমরা সেখানে যাব। সুতরাং ওই ধোঁয়াশাটা কেটে যাচ্ছে, বা কালকে শিডিউলের মধ্য দিয়ে এখনো বলে যে শিডিউল দিলেন ওই ইয়ের মতো আর কি, সে পাস করতে পারে না, পাস করলে চাকরি হবে, চাকরি হলে বেতন পাবে না, ওইভাবেই আমাদের চলছে আর কি, একটা লম্বা জায়গায় আমরা চলে যাচ্ছি। তো অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত নির্বাচন ডিসেম্বরে হবে, একটা সুনির্দিষ্ট এই ফেব্রুয়ারিতে হবে, আগামীকালে 12 তারিখের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, হতে পারে 8 থেকে 12-র মধ্যে। আমি মনে করি নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং লেভেল প্লেইং। এই অংশগ্রহণমূলকের এই জায়গাটা নিয়ে তো আবার প্রশ্ন যে অংশগ্রহণমূলক তো দুইটা প্রেক্ষাপট, একটা ভোটার বা জনগণের অংশগ্রহণ আর রাজনৈতিক দলের অংশগ্রহণ। প্রচুর রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সকলেই তো প্রার্থী ঘোষণা করে দিচ্ছে, কেউ তো আর বাদ নাই। তারপরে অনেকেরই ইয়ে ছিল, সন্দেহান ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটাও তো সরকারের বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হচ্ছে যে না, যাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই তারা নির্বাচনে অংশগ্রহণ। জাতীয় পার্টির প্রসঙ্গ যদি সেটা বলে, তারা তো আওয়ামী লীগের তথা ফেসিবাদের দোসর, 3টা নির্বাচনে তাদের যে ভূমিকা ছিল ওই ভূমিকা না থাকলে নির্বাচন হতো না, সেই কথা তো আপনারাই বলছেন, আমরাই বলেছি। এখন জাতীয় পার্টি জোট করুক, 18টা দলের সমন্বয়ে একটা জোট করুক। জাতীয় পার্টি না, যেটা মানে কাদেরের জাতীয় পার্টি। আচ্ছা, এরাই তো ছিল। সেই ধরুন যে জাতীয় পার্টি হোক, এটা কি করতে পারবে? নীতিগতভাবে সেটা করতে পারে না, সেটা তো আইনগত কোনো বাধা নাই। তবে দাবি আছে যে আওয়ামী লীগের দোসর যারা 14 দল এবং জাতীয় পার্টি, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমাদের কোন রাজনৈতিক দল এই ব্যাপারে খুবই সোচ্চার এবং তারা এই ব্যাপারে ইলেকশন কমিশনও কয়েকটা, মানে এই যে প্রসঙ্গগুলো, রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা, 24-এর প্রেক্ষাপটে না করা, দিতে দেওয়া না দেওয়া, এটি কি 1.5 বছর ধরে সমাধান করার মতো অবস্থা কি ছিল না? না, এখন সেটা আর সম্ভব না। এগুলো প্রথম দিকে যদি আমরা, আপনি যে অনেক কথাই তো বলা যায়, বলুন, হ্যাঁ, এটা কি বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার, এগুলো বিতর্ক তো আবার নতুন করে তৈরি করতে চাচ্ছি না আর কি। ওই যে এখানে ফুয়াদ আছে, সে তো এগুলো নিয়ে খুবই সোচ্চার। তারপরে আমাদের এনসিপি, তারাও তো এইসব কথাবার্তা বলে। তো যাই হোক, অবশেষে তো সকলের সম্মতিতেই তো আমরা যাচ্ছি নির্বাচনের দিকে এবং সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উৎসুক। কিছু ঘটনা ঘটবে আমাদের বাংলাদেশ কালচারে, আমরা নির্বাচন কেন্দ্রিক অনেক হবে, তবে সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়, সেটাই দেখতে হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। আসতে এই ধরনের ঘটনাগুলো আরো ঘটতে পারে সেই একটা আশঙ্কা সুব্রত চৌধুরী করলেন এবং বাস্তবতা এরকম যে এই ধরনের ঘটনাগুলো হয়তো আরো কিছু জায়গাতে ঘটতে পারে। সেই ব্যাপারগুলো যদি এবি পার্টির প্রার্থীদের সাথে ঘটে বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথেও ঘটে, সেটা রাজনৈতিকভাবে মোকাবেলার উপায় কি? আমি সংঘাত সহিংসতার প্রসঙ্গ বলছি না, রাজনৈতিক গঠনমূলকভাবে মোকাবেলার কোনো উপায় নিয়ে কি আপনারা ভাবছেন? একটা উপায় তো হচ্ছে যেটা আমি করলাম আর কি, ধরেন সেখানে এই যে গুন্ডা পান্ডা যে কয়টা দেখেছেন 30-40টা ছিল সব মিলায়, আমার কিন্তু 500 থেকে 600 মানুষ ছিল আমার সাথে।
এবং আমি যেটা করেছি সিম্পলি সিচুয়েশন থেকে ওয়ার্কআউট করে বের হয়ে চলে আসছি আর কি। তা না হলে যেটা হতো, এখানে খুব বড় ধরনের ভায়োলেন্স হতে পারত এবং রাজনৈতিক সংঘর্ষ সহিংসতার একটা রিয়েলিটি হচ্ছে যে এটার কিন্তু একটা কন্টিনিউশন আছে, মানে একটা প্রতিক্রিয়া কন্টিনিউ চলতে থাকবে। এরপরে হচ্ছে মিথ্যা মামলা, একে জড়ায় মামলা, একে মামলা, সেইটা কাউন্টার মামলা, ধরপাকড়, থানা পুলিশ করা। তো দিন শেষে যেটা হয় যে আপনি আসলে পলিটিক্যাল ক্যাম্পেইনটাই করতে পারবেন না যে আসলে আমি কেন স্ট্যান্ড করতেছি। এই আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, বিশেষ করে অভিযোগ করা সেটা করেননি, এটা কি ইচ্ছা করেই করলেন না, উদারতা দেখালেন, নাকি টিকে থাকার লড়াই? প্রথম কথা হচ্ছে যে প্রশাসন, যেই পুলিশ আমার সামনে দাঁড়ায় ছিল একটা ফৌজদারি অপরাধ হতে দেখছে, সে তো তখনই নিজ দায়িত্বে এটা গ্রেফতার করার কথা, তাদেরকে গ্রেফতার করেনি তো। তাহলে যেই থানা পুলিশ ওসি ওখানে উপস্থিত থেকে পুরো জিনিসটা উইটনেস করেছে, এটা এমন কোনো অপরাধ না যে আমার বাড়িতে ছিটকে চোর আসছিল, থানাতে গিয়ে আমি জানাইছি। তাহলে সেই পুলিশরা যে বিল্ডিংটাতে বসে, সেখানে আমি গিয়ে কাগজে লিখে দিয়ে আসলে এটা কি বেনিফিট হবে? কারণ দেশে শেষে কি করবে, সেটা তদন্ত করবে, দেখবে। একটা তো হচ্ছে নিজ চোখে দেখেছে, একটা হচ্ছে শত শত ভিডিও ফুটেজ আছে। ফৌজদারি অপরাধ, এখানে সিনিয়র আইনজীবী আছেন আমার স্যার, ফৌজদারি অপরাধের এই জায়গাগুলোতে স্বতঃপ্রণোদিত হয়েই তো অ্যাকশনে যাওয়া যায়, কোন অ্যাকশনে তারা যায় নাই। তাহলে যারা যায় নাই, যে প্রশাসনকে আমি আগের দিন সতর্ক করেছি, যে এই প্রশাসনকে আমি বারবার বলেছি এরকম ঘটনা ঘটতে পারে, তারা কোনো অ্যাকশন নিচ্ছে না, সেখানে আমি জিডি করে কি লাভ হবে? সিম্পলি যেটা হবে যে আমি একটা জিডি করব, একটা মামলা করব, তারাও পুলিশকে দিয়ে আবার দুইটা মিথ্যা মামলা আমার নামে চলতেই থাকবে, সেটা চলতেই থাকবে এখানে। তো সেই প্রশাসনের উপর তো আমি ভরসা পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি। মাসুদ কামালের প্রশ্নটি রেখে যায়, নির্বাচনটি হবে যেটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বললেন, কিন্তু সেই নির্বাচনটি কেমন হবে এই আলোচনা আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর কাবেল নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। সবাই কিন্তু এটার কথাই বলতেছে, বুঝছেন স্যার? সবাই এক নামে চিনে। স্যার শুনছি 100% জেনুইন। সার্টিফিকেটও আছে স্যার। সার্টিফিকেট? কে দিছে সার্টিফিকেট? চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, চেয়ারম্যানের নিজে সার্টিফিকেট আছে। চলো আমার সাথে। এক কয়লা আর কাবেল দেন তো। এই হচ্ছে আসল সার্টিফিকেট, বাংলাদেশের একমাত্র কেবল যার ইউএল এবং ভিডিই সার্টিফিকেট আছে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডিই সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্নিং সম্পন্ন। কারো কথায় কান না দিয়ে নিশ্চিন্তে আর কাবেল লাগাও। হ্যাঁ, আর কাবেল, ওয়্যার্স উইদাউট ওয়ারিজ। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। এই হচ্ছে আসল সার্টিফিকেট, বাংলাদেশের একমাত্র কেবল যার ইউএল এবং ভিডিই সার্টিফিকেট আছে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডিই সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্নিং সম্পন্ন। কারো কথায় কান না দিয়ে নিশ্চিন্তে আর কাবেল লাগাও। হ্যাঁ, আর কাবেল, ওয়্যার্স উইদাউট ওয়ারিজ। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করবো তাই কেমন চাই। ইন্টারভিউ এমন সব স্কিন কি করে? নতুন ভ্যাকিউম ডিপ রিস্টোর সিরাম লোশন, যা উইন্টার ও ত্বক রাখে নরম এবং কোমল। এই হচ্ছে আসল সার্টিফিকেট, বাংলাদেশের একমাত্র কেবল যার ইউএল এবং ভিডিই সার্টিফিকেট আছে।
আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% প্লেন রিটার্নিং সম্পন্ন। কারো কথায় কান না দিয়ে নিশ্চিন্তে আর কাবেল লাগাও। হ্যাঁ, আর কাবেল ওয়্যার্স উইদাউট ওয়ারি। স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বারো কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোক্রিয়েট টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মার্কস নিউজ হেডলাইন্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা 6টায়। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন বলে জানালেন ইসি সচিব আখতার আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। আগামী নির্বাচন হবে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। নানান আতিথ্যতার পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বুধবার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। ক্ষমতায় গেলে ভিন্ন রাজনৈতিক মতদর্শন নিরাপদে প্রচারের নিশ্চয়তা দেবে বিএনপি, এমন প্রতিশ্রুতি দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দোষারোপের রাজনীতি বাদ দিয়ে দলগুলোকে দেশ গঠনের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল এনসিপি। নাহিদ ইসলাম বলেন, এ তালিকার কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তালিকা থেকে বাদ করবে। দেশে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যে কোনো সময় লন্ডন নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে যাচ্ছেন কিনা এমন কোনো তথ্য সরকারের কাছে নেই। জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা করা সহ 3 অভিযোগের মামলায় সজীব ওয়াজেদ জয়কে 17 ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এ পর্যন্ত 738 বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল। গত 7 দিনে এসব হামলায় নিহত হয়েছে 377 জন, এতে আহত হয়েছে 1000 ফিলিস্তিনি। আবারও পেছালো ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বৃহস্পতিবার মাঠে গড়ানোর কথা থাকলেও এবার পেছানো হচ্ছে মাঠের দোহাই দিয়ে। 14 ডিসেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু। লিগ বর্জন করা 8 ক্লাবকে রেখে সূচি বানাচ্ছে টুর্নামেন্ট কমিটি। আপনারা দেখছেন RTV আজ এবং আগামী। স্যার, সবাই কিন্তু এটার কথাই বলতেছে। বুঝছেন স্যার, সবাই এক নামে চিনে। স্যার, শুনছি 100% জেনুইন। সার্টিফিকেটও আছে স্যার। সার্টিফিকেট? কে দিছে সার্টিফিকেট? চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, চেয়ারম্যানের নিজে সার্টিফিকেট আছে। চলো আমার সাথে। এক কয়লা আর কাবেল দেন তো। এই হচ্ছে আসল সার্টিফিকেট, বাংলাদেশের একমাত্র কেবল যার ইউএল এবং ভিডিই সার্টিফিকেট আছে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা A গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% প্লেন রিটার্নিং সম্পন্ন। কারো কথায় কান না দিয়ে নিশ্চিন্তে আর কাবেল লাগাও। হ্যাঁ, আর কাবেল ওয়্যার্স উইদাউট ওয়ারিজ। দর্শক বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আর কাবিল নিবেদিত গোল টেবিল। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচকদের সাথে আলোচনা, তফসিলকাল, ভোট উৎসব নাকি যুদ্ধ। মাসুদ কামাল ভাই যে প্রশ্নটি রেখে যা, ভোট হবে কিন্তু সেটি কেমন হবে? এটা না বলা বড় মুশকিল। মুশকিল কেন? ভোট ভালো হওয়ার জন্য অনেকগুলো উপাদান আছে, আবার মন্দ হওয়ার জন্য অনেকগুলো উপাদান আছে। কোন উপাদানগুলি কতটা সক্রিয় হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। এটা হলো গিয়ে মূল বক্তব্য আর কি। যেমন ধরেন, আমি যদি আপনার খারাপ হওয়ার কথাটা বলি, কিভাবে খারাপ হতে পারে? খারাপ হতে পারে এভাবে যে
খারাপ লোক সবসময় আছে পৃথিবীতে, সবসময় ছিল, আগামীতেও থাকবে। খারাপ লোকদেরকে কন্ট্রোল করার জন্য একটা ফোর্স থাকে রাষ্ট্রের, যে তুমি যদি খারাপ কাজ করো তোমাকে ধরে আমি মার দেবো, তোমাকে ধরে ফেলাবো, অমুক করবো তমুক করবো, তোমাকে শাস্তির আওতায় আনবো, এগুলো। তো সেই জায়গাটাতে সরকার দুর্বল, সরকার তো কাউকে ভয় দেখাতে পারবে না। আপনি আমি এই প্রসঙ্গে আপনার অদের কথাটা বলি, দেখেন আপনি এই যেদিন আপনার 32 নম্বরের সামনে একজন বয়স্ক মহিলাকে আমরা ভিডিওতে দেখলাম লাঠি দিয়ে পিটানো হলো, একজন মহিলা কিন্তু পিটালো, একজন মহিলা ইয়াং মহিলা পিটালো, জেলেগুলোকে যে মার খেলো সে, যে মার খেলো সে, আর যে মারলো তাকে জিজ্ঞাসাবাদ করলো না। বলেন আপনি কথাটা, এটা কি মদ না? উনি মার খেলেন অথবা উনি ধাওয়া খেলেন, উনি থানায় যাওয়ার জন্য আস্থা পেলেন না, গেলেন কি গেলেন অন্য লাভ। যিনি মার খেলেন উনি আস্থা বোধ করলেন না যে ওখানে যে আমার কোনো কাজ হবে না। এই পুলিশ দিয়া, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়া আপনি এত বড় একটা নির্বাচন করে ফেলাবেন। আমি এখন একটা কথা বলতে চাই, বলেন। সেটা হলো যে আমি এখন ফুয়াদের বিপক্ষে কথা বলবো। 16 বছরে আমাদের ফুয়াদ ভাই উনি কি মব নিয়ে কয়টা কথা বলছেন, নাম্বার 1। নাম্বার 2, যে ফুয়াদ ভাই সেনাবাহিনীর কেন্দ্র উড়াই দিতে পারে, সে ফুয়াদ ভাই কেন এই পুলিশের সঙ্গে পারলো না? কেন তাকে জবাব দিতে চাইলো না যে আমাকে যে এই হেনস্থা করলো, তুমি কোথায় ছিলা, তুমি কেন করছো না, তুমি রাষ্ট্রের আমার টাকায় সামনে চলো। আমি এটাই বলছি, সেটা কেন? এবং তার কথা বলাটাই কিন্তু ভাইরাল হতো না। এখন প্রশ্নটা কিন্তু দেখে নেই, মানে উনি আস্থা পাচ্ছে না, কিন্তু এখন উনি আস্থা পাচ্ছে না। আরেকটা জায়গায় ইলেকশন হবে, সেখানে 5 জন প্রার্থী আছে, কি আস্থা পাবে? কেউ আস্থা পাবে না। মারলে তো কিছু হয় না, মারলে বরং আমি বাহবা পাই, যাকে মারি সে জেলে যায়। এই এক্সাম্পল তো আমি ক্রিয়েট করছি, দেশে ক্রিয়েট করছি না। এখন সে কি অপরাধ করছে সেটা বিচারের দায়িত্ব কি আমার আছে? তাহলে অপেক্ষা করছে কি আমাদের জন্য বা ভোটারদের জন্য? কি আমাদের জন্য একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, আমরা জানি না কি হবে। এর মধ্যে মিরাকল কিছু ঘটতে পারে, যে আমি যেমন ধরেন আমি আবার একটু আশাবাদী হই যে আর্মি নামে ফুল নিয়ে আমি পাওয়ার নিয়ে, আমি তো এখনো মাঠে আছে, এইটা যে কি আছে এটা তো বুঝি না। আরেক থাকা তখনও তো আরো জোরে থাকে, যদি তারা অ্যাক্টিভ হয় তাহলে কিছুটা হতে পারে, না হলে হবে না। দেখেন আরো দেখেন, আমি বলি এই যে এত কিছু হচ্ছে না মব টব, এখানে কিন্তু এখনো আওয়ামী লীগ নামেই নাই। আওয়ামী লীগ নামবে কেন? আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারে, নামবে, আমি যে জন্যই নামবে। তুমি আমারে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছ না, তোমরা আর আমার এনে যাবে, আমি যাবার দেবো না যদি বলে, আপনি কি করবেন? আওয়ামী লীগের সবাই কি মসজিদের ইমাম নাকি নাকি মসজিদ? তারা কি রে ভাই, তারা যে কি রে 15 বছর দেখেন নাই? এখন তারা যদি নামে, কাজে যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। আওয়ামী লীগের এ পর্যন্ত সর্বশেষ যে আমি এটা পড়ছি, ইন্টারভিউটা পড়ছি, শেখ হাসিনার বিভিন্ন পত্রপত্রিকা আসছে বিদেশি, সেখানে তারা বলছে তারা নির্বাচন হতে বর্জন করবে। এই বর্জন প্রতিরোধ হতে কতক্ষণ লাগবে? চয়ন করলে আমরা প্রতিরোধ করবো, কি হবে রে ভাই দেশে? ভাই এত সহজ না সবকিছু। কাজে আমাদের যদি মনে হয় ওদের আছে এখনো যারা বিদেশে চলে গেছে, এরা কি খালি হাতে কেউ গেছে নাকি রে ভাই? এদের হাতে যে টাকা আছে, যারা ইলেকশন করতেছে এদের হাতে এত টাকা আছে না, বিএনপি হাতে এত টাকা আছে নাকি? জামাতে থাকতে পারে, জামাত সুসংগঠিত না থাকতে পারে, কি এদের টাকা থাকতে পারে। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এদেরকে অর্থনৈতিক দেয় নাই, অনুদান দেয় নাই, এটা দেওয়ার কথা ছিল বিএনপির, দেয় নাই। টাকা খালি থাকলেও টাকা খরচ করে আত্মাও থাকা লাগবে, আত্মা থাকতে হবে খরচ করে। জামাতে নাই, বিএনপি পাইলে নিজেদের পকেটে ঢুকায়। অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই আসতে চাই, যে প্রসঙ্গটি অনেকদিন ধরে এটা ঘুরপাক খাচ্ছে, আলোচনা হয়েছে, আলোচনা করতে গিয়ে সম্মানিত আলোচকরা নানাভাবে রাগান্বিত হয়েছেন যে জামাত ক্ষমতায় আসা কিংবা বেশি আসন পাওয়া, বেশি ভোট পাওয়া, রাজনৈতিকভাবে ভালো অবস্থানে থাকলে মুক্তিযুদ্ধের ইতিহাসের কি অবস্থা হবে? এ ব্যাপারে আমরা কত নেতিবাচক বক্তব্য দিয়েছি। আমরা যারা এখন জামাত ইসলামী করি, আমরা ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করেন। ধরুন আমার জন্ম হলো 80-র দশকে, জি, 1 যুগ পরে আমার জন্ম, ঠিক না? তো আমি তো পরের জেনারেশন, আমি তো একটা মুক্ত স্বাধীন দেশের নাগরিক, আমি ধারণ করব না কেন? না করা কি কারণ আছে বলুন আপনি? কিংবা জামাতের বর্তমান যে রাজনৈতিক কার্যক্রম, এদিকে আপনার কাছে মনে হয় যে আমরা
তার বিরুদ্ধে কোনো অবস্থান আমরা গ্রহণ করেছি। আমরা দেশকে ধারণ করে আমরা রাজনীতি করছি এবং এই দেশের সকল রাজনৈতিক পট পরিবর্তনে জামাত ভূমিকা রেখেছে এবং বলা যায় যখন থেকে জামাত ইসলামী তার রাজনৈতিক অধিকারটা আমরা পেয়েছি তখন থেকে বাংলাদেশের সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। যে আমরা ধারণ নাই করতাম দেশের রাজনীতি কিভাবে করি আমরা সেখানে, আমরা প্রত্যেকটা পার্লামেন্টে আমরা গিয়েছি যেখানে যেখানে আমাদের সুষ্ঠু হয়েছে। সুতরাং এই প্রশ্নটি আসলে এই মুহূর্তে আনাটা খুব বেশি প্রাসঙ্গিক না, কিন্তু এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমরা আলোচনা চলবে। আমরা আমাদের ব্যাপারে বক্তব্য আমরা দিয়েছি, আমরা মনে করি আমরা সামনে এগোতে চাই। জামাত ইসলামী আগামী রাজনীতিকে বাংলাদেশকে সঠিক জায়গায় নেওয়ার জন্য, এবং আমরা তো মনে করি বিগত সেক্ষেত্রে অধ্যাপক জোবায়ের বলছিলেন যে অসাম্প্রদায়িক যে মনোভাব সেটা কি জামাত স্বীকার করে? আমরা মনে করি বিগত সময়ে রাষ্ট্রকে যারা পরিচালনা করেছেন, তারা যা দিতে পারেননি, যদি জামাত ইসলামী কখনো সুযোগ পায় আরো বেটার আমরা দিব। সুশাসন বলেন, ন্যায় বিচার বলেন, মানবিক বাংলাদেশ বলেন, সাম্যের বাংলাদেশ বলেন, সবাইকে নিয়ে বাংলাদেশ এটা বলার। এবং বিগত সময়ে আমরা দেখেছি তো রাজনৈতিক দলগুলো অনেক বড় কথা বলেছেন, করাপশন আমাদের বন্ধ হয়নি। এই দেশে দেশপ্রেমের সবচেয়ে বড় দিক হচ্ছে আপনি দুর্নীতি করবেন না। আমরা মনে করি আমরা যদি সুযোগ পাই দুর্নীতিকে আমরা শতভাগ নির্মূল করতে পারবো, আমাদের দেশের জন্য অর্জন। তো আমরা মনে করি আমরা দেশকে ধারণ করি এবং দেশকে নিয়ে আমাদের স্বপ্ন। আমরা যখন থেকে বুঝতে শিখেছি দেশকে ভালোবেসে আমরা অগ্রসর হয়েছি। আমাদের সাথে এই যে বিষয়গুলো কিংবা ওটাকে নিয়ে এসে কিছুটা জামাত ইসলামীকে ব্যাকফুটে ফেলার একটা চিন্তা, আশা করি এটি আমরা দেশের জনগণ সঠিক মূল্যায়ন করবেন এবং জামাত ইসলামী তার যে অবস্থানে এখন গিয়েছে, মানুষ মনে করে জামাত ইসলামী তার সঠিক রাজনৈতিক অবস্থানে গিয়েছে বলেই এখন জামাতের পক্ষে দিনে দিনে কিন্তু জনসমর্থন সেখানে বৃদ্ধি পাচ্ছে। সেটি ভাবছেন মনে করছেন যে আতিক ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি মনিয়াপার কাছে আসবো, তবে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, তার প্রশ্ন বা মতামত শুনে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মামুন ইকবাল। জি মামুন ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। জি ধন্যবাদ। আমি আতিক, জামাত ইসলামের মজলিসের সদস্য। আচ্ছা, ওনার কাছে আমার এই প্রশ্ন হচ্ছে, জামাত ইসলাম তো ক্ষমতায় আসলে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এরকমই আমরা জানি। তো ওনারা খুলনা 1 আসন থেকে কৃষ্ণনন্দী একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছে। উনি আবার বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী নারায়ণ চন্দ্র সহযোগী বলেও জানতাম। তো আমার প্রশ্ন সেটা না, আমার কথাটা হলো যে একজন অমুসলিম কিভাবে শরিয়া আইন প্রতিষ্ঠার ব্যাপারে কতটুকু ভূমিকা রাখতে পারবে, এই বিষয়টা আমার ওই জামাত ইসলামের যে মজলিসের সদস্য আছে ওনার কাছে প্রশ্ন থাকলো যে আমরা পরবর্তী পর্যায়ে আতিক আপনার কাছ থেকে শুনছি। মনিয়াপা, এই যে প্রসঙ্গগুলো 71-এর ইতিহাসের কি হবে এবং জামাত তো এর আগে আপনাদের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচন করেছে, কিন্তু সেই এখন আলাদা হয়ে নির্বাচন করার প্রসঙ্গে যে সমালোচনাগুলো, যে ধরনের অতীত অভিজ্ঞতাগুলোর কথা তারা বলছে এবং কোড আনকোড এরকমও বলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একই সাপের মানে 2 পিঠ এবং 2 বিষ, এই ধরনের স্লোগানগুলোর একটা প্রসঙ্গ তারা তুলেছে বলে এই ধরনের অভিযোগ আছে। এই ব্যাপারগুলো নিয়ে কি রাজনৈতিকভাবে আপনার দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও নানা ধরনের মন্তব্য করছেন, কথা বলছেন, আপনারাও বলছেন, এটি নির্বাচনের মাঠ পর্যন্ত গড়ালে সেখানে তো উৎসবের চেয়ে যুদ্ধের দামামাই বাঁচবে? আসলে কেউ কেউ আছে যে পায়ে পা দিয়ে যুদ্ধ করতে চেষ্টা করছে, যেটা হলো যে তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি, তাদের সাথে একসঙ্গে আমরা তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য 15 বছর 15.5 বছর আন্দোলন করেছি। আমরা তখন তাদের এই অবস্থাটা বুঝিনি, কারণ এইসব আপনার ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যেখানে তারা দেখে যে তাদের অবস্থা ভালো না, এখানে একদম নরম হয়ে নিচু হয়ে মিউ মিউ শব্দ করে, আর যেখানে মনে করে যে তাদের অবস্থা একটু ভালো সেইখানে তারা মানে ধরো মারো কাটো খাও এই নীতিতে বিশ্বাসী হয়ে যায়, মুহূর্তের মধ্যে তারা চোখ পাল্টে দেয়। আপনি দেখেন তো ওনারা বলেন যে আমরা যুদ্ধের জন্য ক্ষমা চেয়েছি। আপনি দেখেন যখন ক্ষমাটা কেউ কিন্তু যদি তবে এইসব দিয়ে ক্ষমার জন্য কিন্তু যদি তবে হয় না। 71-কে নিয়ে যে কথাগুলো হবে, আর আপনি 80-তে জন্ম হোক বা 70-এ জন্ম হোক বা 90-এ জন্ম হোক বা 2000-এ জন্ম হোক, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কি, আমরা তো পড়ে ইতিহাস জানি, আমরা কতটুকু জানি, আমাদের জন্মের আগের ইতিহাস যখন আমরা বলি ওটা তো বইয়ের থেকে আমরা নিই। সো যারা এটা নেয়, যারা এটা নিয়ে
জাতীয় সঙ্গীত পাল্টানোর চেষ্টা করে, যারা এটা নিয়ে অনেক রকম কথা নারীদের সেটা তো আতিক ভাই বললেন এটা জামাতের বিরুদ্ধে অপপ্রচার। অপপ্রচার না, এগুলো কিন্তু সবকিছু সত্যতা আছে। এখন এক কথায় যদি আপনি আপনার প্রয়োজনে অপপ্রচার বলে দেন, আমরা তো জানি না আপনাদের এখানে কি কথা হবে। এখনো সময় দিলে মোবাইলটায় সার্চ করলে বের হয়ে যাবে কে কি বলেছে। আমি ওনার সাথে একটা শোতে আমি বের করে দেখিয়েছি ওনাদের কথোপকথন, মানে যেভাবে বলে উনি চ্যালেঞ্জ করেছিল, উনি চ্যালেঞ্জ আমার কাছে ওইখানে হেরেছিল ওই শব্দগুলোতে। কারণ যেটা বলা হয়েছিল যে যিনি বলেছিলেন উনি ওনার থেকেও বড় নেতা, সুরা সদস্য না শুধু, উনি জেলা বা আরো কিছু পরিচালনা করে, আমি ওনাদের রাজনৈতিক পদ পদবিগুলো বুঝি না। তো সেই জায়গায় যখন এই ধরনের কথা বলে, বা অনেকে, আপনি নিজেও তো জানেন যে জাতীয় সঙ্গীত নিয়ে কি কথা হয়েছে। জাতীয় সঙ্গীত কে লিখলো বড় কথা না, জাতীয় সঙ্গীতে কি লেখা আছে সেটা আমার দেশের সাথে কত পার্সেন্ট যায় এটা বুঝেই তো তৎকালীন সেই সময়কার নেতারা। আজকে সেই নেতারা বেঁচে নাই দেখে আমি তার সব কথা এক কথায় বের করে দিব, আমি সবকিছু নতুন করে শুরু করব, এটা হতে পারে না। আমি আপনাকে বলি, তারা যে ক্ষমা চেয়েছিল, আমি লাইনটা শেষ করি, তারা ৭১-এর নামটা পর্যন্ত নেয় নাই, তারা ৪৭ বলেছিল, অথচ ৪৭টা ভাগ হয়েছিল এমন ভাবে যে এটা ধর্মের উপর ভিত্তি করে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে এক করেছিল, এটা সবাই জানে। এইখানে অনেক লিডাররা, যারা সিনিয়র লিডার তখন ছিলেন, তারা অনেকেই রাজিই ছিলেন না, এটা না চাইতেই জলের মতো দিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে। ৪৭ নিয়ে ওনারা কথা বলতে ওনাদের দ্বিধা হয় না, কিন্তু ৭১-এ গেলেই ওনাদের সমস্যা হয়। আজকে আপনি মনে করেন ডিসেম্বর মাস যে ধরনের কথা হচ্ছে, সেই ডিসেম্বর তো ১৬ই ডিসেম্বরের জাতীয় দিবসে আমিও তো দেখি নেই ওরকম। তো তাহলে আমি পক্ষে বলি কেন? কারণ আমি বই পড়ি, আমি আমার পিতার কাছে, আমি আমার দাদার কাছে গল্প শুনি, আমি তাদের কাছ থেকে শুনে তাদের গল্প তো তাদের মতো। হ্যাঁ, তারা তো ওইটাকে এখন পর্যন্ত মানে না, ধারণ করে না, অথচ এই দেশটাকে ধারণ করে। এই দেশের আলো বাতাস ফল মূল সব ওনারা খাবেন, কিন্তু আসল জিনিস যে এতগুলো মানুষের বিনিময়ে, আমার কথা হলো লাখ না হোক শহীদ হয়েছে, লাখ নারী নির্যাতিতা না হোক শহীদ হয়েছে। মন্ত্রিসভায় কারাই নেছে বলে আমি বলি, মন্ত্রিসভায় আমি বলি যে আমি যুগপৎ আন্দোলনের জন্য, আমি একটু বলতে সুযোগ দেন, আপনি আপনার সময় বলেন। যুগপৎ আন্দোলনের সময় আপনি বলতে পারেন এক সিটি, এখন আপনাদের যে তালিকা হয়েছে, তালিকা সেকেন্ড আপনার পজিশনে আছে যারা যুদ্ধ অপরাধী ছিল, আমাদের অবস্থান কত ছিল সেখানে। যুদ্ধ অপরাধীদেরকে স্পিকার আপনার হলো রাষ্ট্রপতি কারা বানিয়েছে। আপনার কথা আমি বুঝতে পেরেছি, উত্তর দিতে দেন, যেটাকে আপনার সময় আপনি বললেন, আমি আপনার যেটাই হোক, যারা ক্ষমা চেয়েছে, যারা আমাদের দল ধারণ করে, আমরা কোন দলকে পছন্দ করি, একটা মানুষ আজীবনের জন্য কিন্তু অপরাধের শাস্তি পেতে পারে না। যেটুকু শাস্তি পাওয়ার পরে তারা রাজি হয়েছে, আসছে দলে। আওয়ামী লীগেও তো আপনার যখন রাজাকারদের লিস্ট করেছে, সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে, সেটা হলো তারা তাদের ওই জায়গাটা ফেলে এসে আসছে, তবে শাস্তি হওয়া উচিত। কিন্তু আপনারা তো এখন পর্যন্ত ধারণই করেন না। তো আপনি যে সূত্রের মধ্যে পড়েন না, আপনার বয়স কত এটা বড় কথা না, আপনি তো সূত্রের মধ্যেই পড়েন না। আপনি তো সরি বলার সময় 5টা প্যাচ দেন, কিন্তু আসল প্যাচে যান না। আসল যেটা সরল স্বীকারোক্তি, সেটাই কিন্তু যাচ্ছেন না। এটা নাকি জুলুম করা হয়েছে, আপনি বলার সুযোগ দিচ্ছেন, জুলুম করা এটা আপনি সেই বলতে পারেন। এখানে আর বাকিরা বলবে কিনা এটা দেখেন, বাকিরা বলবে কিনা সেটা দেখেন। জুলুমটা আপনি বললে তো, উনি একা বললে তো হবে না। আতিক ভাই আপনার শুনবো, মনে শেষ করুন। আতিক ভাই মনে শেষ করুন। না, এটা ওনারা করতে পারবে, অথচ আমরা বলতে পারবো না। আপনি আতিক ভাই আচরণ করতে দেওয়া হচ্ছে না। ওনারা যেটা ধারণ করেন, আমার প্রশ্নটা ওইখানে, আমার প্রশ্নটা ৭১-এর সরি বলার সঙ্গে ৪৭-এর সম্পর্ক কি আপনি আমাকে বলেন। আমার 2টা বাচ্চা 3টা বাচ্চা থাকতে পারে, আমি যখন মেয়ে বাচ্চার কথা বলি তখন ছেলে বাচ্চা আসবে কেন, তখন আসবে কেন, আরো বড় পরিসর আসবে। সরল উক্তিতে একটা সরি আমার বলার কথা, সেই সরি না বলে আমি কেন তার আগে চলে যাব? তার আগে তো এমন কিছু হয় না। আপনার ৪৭কে স্মরণ করছেন বারবার, অথচ আপনি ৭১টা ধারণ করছেন না। আমাকে একটু সুযোগ দিন। আপনার কাছে ফিরছি, আপনার কাছে আমি ফিরবো। মনে শেষ করুন। জি, আমি এই কথাটা বলছি যে এই জায়গাটায় ইলেকশনের আগে তারা হয়তো কিছুটা আর একটু সরে আসবে নির্বাচন উপলক্ষে, কারণ আমরা অনেক নির্বাচন উপলক্ষে
পেট্রোল তো দেখছি, ঘুমটা পড়াও দেখছি, এখন আমরা এটাও দেখি যে বেহেশতের টিকিট পাওয়া যায়, বেহেশতের টিকিট বিক্রি করে নির্বাচন আসলে বাড়ি বাড়ি গিয়ে মাথায় হাত দিয়ে, যে মাথা আপনার বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন আপনার এইটা আমি বললাম তো এখানে যারা আছে সবাই যদি ভুল বলে, ওই আপা আছে যদি ভুল বলে আমরা বলার কিছু না, আমাকে বললে আমি কিন্তু প্রমাণ সহ বলতে পারি। প্রমাণ আপনি বলেন, আপনি টাইম দেন, আমি এখন পরবর্তী পর্যায়ে আমরা শুনবো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আসতে হচ্ছে। আজকে যে 29টি দলের বৈঠক হলো এবং সে আসন ভাগাভাগির যে প্রশ্ন নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির একটা দূরত্ব চলছে, এরকম একটা প্রসঙ্গ আছে। এই আজকের এই বৈঠকের মাধ্যমে বিএনপিকে কি আপনারা কোনো বার্তা দিতে চান? না, বার্তা তো কি বলে এটাকে, বার্তা তো সুস্পষ্ট। বিএনপি যেভাবে প্রার্থিতা ঘোষণা করেছে, জি, 2 দফায়, আন্দোলনের সময়, যুগপৎ আন্দোলনের সময় যেভাবে আমরা খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছি, হ্যাঁ, ঘন ঘন বৈঠকগুলো হয়েছে, তাদের একটা দলীয় লিয়াজো কমিটি ছিল, তাদের দায়িত্ব ছিল অন্যান্য দলের সাথে লিয়াজো মেনটেন করা। কিন্তু যখন আমরা নির্বাচনের মাঠে ধীরে ধীরে এগোলাম, তখন বিএনপির পক্ষ থেকে সেইভাবে যুগপৎ আন্দোলনের শরীকদের সাথে আলাপ আলোচনা বন্ধ হয়ে গেল আর কি। বলতে গেলে গত 4-5 মাস কোনো ফর্মাল এমনি দেখাশোনা হয়েছে। এর পিছনে কারণ কি, যে কাজ শেষ? সেটা জানি না ওনাদের স্ট্র্যাটেজিটা কি নির্বাচনে, তবে ইদানিং বলা শুরু করেছে যে তারা যুগপৎ আন্দোলন শরীক যারা ছিল তাদেরকে মূল্যায়ন করবেন এবং তাদের সাথে আলোচনা শুরু করবেন। আজকে থেকেই বোধহয় আলোচনা শুরু হওয়ার কথা ছিল, যে কোনো কারণে হয়নি। সুতরাং আমরা বলেছি যে আন্দোলনের সময় যে গুরুত্ব দিয়ে বিএনপি তার শরীকদের সাথে সম্পর্ক রেখেছিল, প্রার্থিতা ঘোষণা করার ক্ষেত্রে সেই সম্পর্কটা রাখে নাই। আমার অনেকটা মনে হয়েছে যেন বিচ্ছিন্নভাবে তারা এগুলো করেছে। এবং নির্বাচনী মাঠের বাস্তবতা অনুযায়ী আমি অনুমান আকারে আপনার কাছে প্রশ্ন তুলে ধরছি যে আপনাদের দিল নিজের প্রতীকে নির্বাচন করতে হবে, সেটি একটি চ্যালেঞ্জ, এবং জিতে আসাটাও একটা চ্যালেঞ্জ, এবং নিজ নিজ প্রতীকে এই প্রসঙ্গগুলো বিএনপিকে কি বেশি ভাবাচ্ছে? না না, এখন ওনারা যদি 280 সিটে নির্বাচন করে সবাই কি জিতে আসবে? সেগুলো তো হারার সম্ভাবনা তো থাকে অনেক প্রার্থীরই। তো এখন কথা হচ্ছে সম্মানজনকভাবে যদি আমরা তার শরীকদেরকে মূল্যায়ন না করে, তাহলে দীর্ঘদিন যে আমরা একসাথে চললাম, তো সেগুলো তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সেই জন্য আমরা বলতে চাচ্ছি যে বাকি যে কয়দিন সময় আছে সেটা এই সম্পর্কটা বোধহয় আবার একটু কি বলা যায়, রিপেয়ার করা দরকার। হ্যাঁ, তা না হলে আবার এটাও শোনা যাচ্ছে কোড আনকোড যে নির্বাচনে প্রার্থী দিতে না পারলেও সরকারি আসলে নানাভাবে তো অ্যাকোমোডেট করার ব্যবস্থা আছে। সেটা নিয়েও তো আলোচনা হয় নাই আমাদের। আপনি তো কোনো বিষয়ে আলাপ করলেন। আমি তো আজকে বলেছি যে ভাই আপনারা আওয়ামী লীগ যেমন 14 দলকে ব্যবহার করেছে এবং ব্যবহার করতে করতে তাদেরকে পরে তো ডাস্টবিনে ফেলে দিল, এখন তো সবাই কারারুদ্ধ অবস্থায় আছে। তো আপনি যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকেও কি এইভাবে ব্যবহার করে ফেলে দেবেন? আপনি একটা সম্মানজনক আলাপ আলোচনাও তো হইতে পারে। আপনি যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা বসে একসাথে আমরা আলাপ করতে পারতাম। আলাপ করে তো অনেক কিছু সেটা হয় নাই, এবং এর পিছনের যে রাজনৈতিক যে কূটনীতি সেটা এই প্রসঙ্গটা আরো একটু আলোচনা শুনবো আপনার কাছ থেকে। তবে তার আগে একটু অধ্যাপক ডক্টর জুবায়েদুর হোসেন আপনি যুক্ত করতে চাচ্ছিলেন, সেটা শুনে আপনার কাছে প্রশ্ন আছে। আমি আসলে যেটা বলতে চাই, যুক্ত করা মরিয়াপার সঙ্গে আমি একমত যে আসলে মুক্তিযুদ্ধ কখনো পালানো যায় না। মুক্তিযুদ্ধ এমন একটা আবেগ, একটা ইতিহাস, যেটাকে আসলে আওয়ামী লীগ কিভাবে মুক্তিযুদ্ধকে দেখেছে, বলেছে, একটা বয়ান তৈরি করেছে, সেটা দিয়ে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নির্ধারিত হবে না। এদেশের মুক্তিযুদ্ধের ভাগিদার, মুক্তিযুদ্ধের মালিকানা এদেশের সকল মানুষের। সুতরাং যে কথাটি লুৎফর ভাই বলছেন যে এই জেনারেশনের ছেলেমেয়েরা এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে মানে এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে না, আমি একেবারে বিপরীতে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটি যতদিন টিকে থাকবে বাংলাদেশের মানুষের অস্তিত্বের ইতিহাসকে অবশ্যই সঙ্গে নিয়ে স্বীকার করে তাকে নিয়েই কিন্তু চলতে হবে। এবং যেটা মনিরবা বলছেন যে জামায়াতে ইসলামে এখন পর্যন্ত যদি কিন্তু আপনারা দুঃখ পেলে, কষ্ট পেলে ক্ষমা চাই, বিষয় কিন্তু ক্ষমা চাওয়ার বিষয় কিন্তু এরকম হতে পারে না। জামায়াতে ইসলামকে স্পষ্টভাবে বলতে হবে মুক্তিযুদ্ধের তাদের অবস্থান, তাদের যে মানবাধিকার যে বিভিন্ন
ঘটনা হত্যাযজ্ঞের সঙ্গে তাদের জড়িত হওয়া বিষয়ে বাংলাদেশের মানুষ জানে, সেই বিষয়টা অস্বীকার করা না, তারা তো ক্ষমা চেয়েছে, আপনি সেটাকে যদি কিন্তু অথবা যেভাবেই দেখেন, তারা তো যদি বলে যে তারা তো ক্ষমা চেয়েছে। না, এটা তো ক্ষমা উনি, আমি যদি বলি ব্যক্তিগতভাবে বলি যে আপনি যদি মনে করেন মনে ব্যথা পেয়েছেন আমাকে ক্ষমা করে দিবেন, মুক্তিযুদ্ধ কিন্তু বিষয়টি ব্যক্তিক আলাপের বিষয় না, এবং এটি হলো আমার কৃতকর্মকে স্বীকার করে আমি রাষ্ট্রের কাছে ক্ষমা চাইব, আনুষ্ঠানিক দলগতভাবে ক্ষমা। এখানে ব্যক্তিক একজন কে কি বললো কিন্তু সেটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। দ্বিতীয়ত আমি খুবই আহত হয়েছি এই বক্তব্য শুনে, যে বলা হয়েছে যে এখনকার ছেলেমেয়েরা এগুলো ইয়ে করে না, মানে খুব একটা আমলে নেয় না, এটি কিন্তু আমি মনে করি। এবং আমি একটু আগে যে ফুয়াদ ভাই আমাকে যেটা বলেছে যে আমাকে প্রমাণ দিতে হবে রাষ্ট্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর দিকে ঝুঁকে গেছে, দেখুন এই যে আমরা প্রতিনিয়ত খবরের কাগজে দেখছি যে বিভিন্ন মুক্তিযোদ্ধাকে কবর থেকে তুলে তাদের কবরে আগুন লাগানো হচ্ছে। মুক্তিযুদ্ধের কালকেও বা দেখেছি সংবাদপত্রে যে মুক্তিযুদ্ধের কবরে আগুন লাগানো হচ্ছে, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক ভেঙে ফেলা হচ্ছে। তো সরকার যদি মুক্তিযুদ্ধকে রক্ষা করার প্রতি কমিটি হতো তাহলে তো এই ঘটনা ঘটতো না, বরং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হতো। এর চেয়ে বড় বিষয়, গত বছরও 16ই ডিসেম্বরে কিন্তু আপনার কুচকাওয়াজ হয়নি, বলা হয়েছে নিরাপত্তার কারণে কুচকাওয়াজ করা যায় না, এবং এই বছরও কিন্তু কুচকাওয়াজ হবে না বলে সরকার ঘোষণা দিয়েছে। কুচকাওয়াজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দেশের মানুষের জন্য, কারণ এটি কিন্তু শুধুমাত্র একটি উপকরণ না বা একটি আনন্দের জায়গা না, এটা একটি রণকৌশল, এটা একটি প্রিপারেশন, এটা একটি এই যে চল ছোটবেলা থেকে আমরা না, সেটা কি বিশেষ রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত কোনো বিশেষ বাস্তবতায় সেটি কি বন্ধ রাখা? গত বছর বলেছে সেই কারণে, এবারে কিন্তু কোনো কারণ দেখানো হয়নি। গত বছর বলেছিল যে যে নিরাপত্তার কারণে কুচকাওয়াজ বন্ধ হয়েছে, এবার কিন্তু কোনো কারণ ছাড়াই বলেছে এবারে কুচকাওয়াজ বন্ধ থাকবে, কিন্তু মেলা হবে। তো মেলা গান এগুলো কিন্তু কোনোভাবে না, তার মানে কি আপনি মনে করছেন যে জুবেদা নাসরিন এটা কোনো দল বা কোনো গোষ্ঠীকে খুশি রাখার জন্য বন্ধ রাখা হচ্ছে? আমি তাই মনে করছি। আপনি তাই মনে করছেন, অসংখ্য ধন্যবাদ। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে আসতে চাই, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রসঙ্গ 16ই ডিসেম্বরের যে উদযাপন অথবা এখানে যে আয়োজনগুলো থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে, সেটি জুবেদা নাসরিন বলছেন, অধ্যাপক জুবেদা নাসরিন, যে কোনো দল বা গোষ্ঠীকে খুশি রাখার জন্য সেটা বন্ধ রাখা হচ্ছে। দল বা গোষ্ঠীকে নয়, সরকার তো নিজেরই খুশি রাখতে চায়, এই সরকার হতে এই টাইপেরই সরকার, এটাও তো হতে পারে। অন্যটা খুশি করতে হবে কেন, নিজেরই খুশি করে। আমি 1.5 বছরের জন্য ক্ষমতা পাইছিলাম, দেখাই দিলাম কুচকাওয়াজ না করে। বলছে না রিসেট বাটনের বাজেছে, আমি বলে এটা হলো পার্ট অফ রিসেট বাটন, হতে পারে না, সেটাই হয়েছে। আপনি আমাকে বলেন কুচকাওয়াজ হলে দেশের অর্থনৈতিক অবস্থা কি চেঞ্জ হয়ে যাবো? হবো না। কুচকাওয়াজ হলে কি হাসপাতালে সমস্ত রোগী সুস্থ হয়ে যাব? না, তাও হবে না। কুচকাওয়াজ হয় কেন? লিফলেট কি করে করে লোকে? আমাদের সঙ্গে আমরা কি গত 10 বছরে 20 বছরে যুদ্ধ করছি? ইমান কিনেন কেন? সাবমেরিন কি কারণে কিনেন ভাই? এগুলো আপনার একটা দেশের মানে আপনার সামরিক যে চিন্তাটা, সেই চিন্তার একটা পার্ট। ওই কুচকাওয়াজ দেখতে গেলে আর্মি লোক যায়, স্কুল গোয়িং পোলাপান ওখানে যায় না? ওদের ওখান থেকে একটা উদ্দীপনা আসে না, একটা দেশপ্রেমের ভাব তাদের মধ্যে আসে না? খালি রিসেট বাটন টিপানো শিখেলেই হবে? দেশটাকে সর্বনাশ করে দিছে ভদ্রলোক, দেশটাকে সর্বনাশ করে দিছে, ওনার তো কিছু যায় আসে না। কুচকাওয়াজ আগের বার করেননি আপনি, সেটা একটা ই ছিল যে হবে না, এইবার কি কারণে কুচকাওয়াজ করতেছে না? দেশটাকে ওনার দেশপ্রেম না আমার সন্দেহ আছে, কথা পরিষ্কার। 1.5 বছরের জন্য আইসা যে লোক 30 বছরের জন্য লিস্ট দেয়, তার দেশপ্রেম না আমার আপত্তি আছে। জি, আরেকটা প্রশ্ন বলছেন ভাই, এটা হয়তো আরেকটা ব্যক্তিগত হবে, বাট আলোচনার সূত্র ধরে শুনতে চাই। সেটা ভোটে আমরা দেখছি যে এখন অনলাইন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের গুজব আছে। আপনারা যারা কথা বলছেন ভুল ত্রুটির প্রসঙ্গ নিয়ে বলছেন ভালোর অর্থে, বিভিন্ন ইউটিউবার যোদ্ধা আছে দেশের বাইরে থেকে নানাভাবে সেটা সমালোচনা করছে। সম্প্রতি আপনি ভারত সফরে গিয়েছিলেন, আমরা যতটুকু জানি আপনার সন্তানের পড়াশোনার বিষয়ে, সেটা নিয়েও নানা ধরনের গুজব ছড়িয়েছে। এই প্রসঙ্গে কি বলবেন? এগুলো তো ভোটের মাঠে দামামা বা অথবা উত্তপ্ত। আমি কি ভোটে কেন্দ্রের দেখি রে ভাই? শুনেন না, মন্তব্যগুলো তো প্রভাব। আমি সহজ কথা বলি, আমি ভারতে গিয়েছিলাম, আমার ছেলে সেখানে দার্জিলিং এ পড়ে। কিন্তু অনেক খরচ না, আমার ঢাকার চেয়ে কম খরচে পড়াই।
আমরা স্বামী স্ত্রী দুজনে চাকরি করি, মানে এটা ব্যাখ্যা করতে হচ্ছে। দুজনে চাকরি করি, এই ছেলেকে পড়ানোর জন্য আমাকে নিরাপদ জায়গায় খুঁজছে, আমি দার্জিলিং এ দিয়েছি। দার্জিলিং এ কম খরচে পড়াই, সেখানে পড়ানোর পর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। আমার ওয়াইফ বলছে সে একটু আজমির শরীফ যাবে। আমি তো চলে যাই, এই বাচ্চার ছুটি মিলে গেছি আমরা আজমির শরীফ গেছি। আজমির থেকে দিল্লি দিয়ে ফিরছি, এখানে কলকাতার চেয়ে দিল্লির থেকে ঢাকায় এখন বিমান খরচ কম, অর্ধেকের চেয়েও কম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়িয়েছে সেখানে দিল্লি গেছি, আমার বউ বলছে সে একটু জামা মসজিদ দেখতে যাবে, তার খুব শখ জামা মসজিদ দেখার। জামা মসজিদ যখন গেছি, ওখানে যখন গেছি সে আবার এআই দিয়ে চ্যাট করছে যে এখানে নাকি করিমের হোটেল আছে একটা বিখ্যাত, করিম হোটেলে গেছি খাইতে। এখন খাওয়ার পর আমি একটা টুকটিক করতেছি, মানে তখন আমার ছেলে এসে দেখে বাবা এই ছবিটা ওঠাও, সেটা তার ক্যামেরা নিয়ে আসছে, তার ক্যামেরা দেখতে গেছি, টুকটিকটা এখানে ঝুলতেছিল। এখন হলে আমি ললিপপ চিবাচ্ছি, মোদির সঙ্গে দেখা করছি, টাকা নিয়ে আসছি সেটা। আচ্ছা ভাই, আমি তো ভিসা করে গেছি, উনি গেছিলেন কিভাবে? উনি গেছিলেন চোরাই ভাবে, উনি গেছেন চোরাই ভাবে, উনি তো ভিসা করে যায় নাই, ভিসা ছাড়া গেছে। আচ্ছা ভিসা ছাড়া ইন্ডিয়া ঢুকছে, ওইখান থেকে উনি ব্যাংকক কিভাবে গেলেন? বিমানবন্দরে তাকে আটকায় নেই, বলেন আপনি ইমিগ্রেশন চিন্তা করি ভাই। তার মানে ইন্ডিয়া যে তার ইন্ডিয়ার যে বড় তার সঙ্গে যে সম্পর্ক আছে তার প্রমাণ হলো উনি এখান থেকে ইন্ডিয়াতে বেরোতে পারছেন। এবং আমি এটা আগে সন্দেহ করতাম, এখন প্রমাণ পাইছি যে ভাই যেখানে যাই আমার ছবি এসে পড়ে। ওই দিল্লি ভাই 100 কোটি 150 কোটি লোকের মানুষ, সেখানে আমার মতো নাদান লোক গেছে, তো জামা মসজিদে গেছে আর করিম হোটেলে গেছে, ওই ছবি উঠেছে। দিল্লির দিয়ে আসতে ওই ছবি উঠেছে। তার মানে কি রয়্যাল লোক, সে রয়্যাল লোক, তার কথা অনুযায়ী রয় আমাকে ফলো করছে, করে আমার ছবি তুলে তাকে পাঠাইছে, রয়্যাল এজেন্টের কাছে পাঠাইছে। তো ও আমার কি বলে? আর আজকালকে যে টাকার জন্য কি বস্তা নিয়ে যাইতে হয় নাকি? তো আমার একজন বলছিল, আমি একটু ফান্ড করে দিতে ভাই, আমার একজন বলছিল যে ভাই টাকা আছে দিলেন না, আমি অনেকগুলি খাম দিছিল তো বস্তায় করে নিয়ে আসছি, মোদির সঙ্গে দেখা করে আসছি। মোদি বলে দিছে দেওয়ার সময় একটু লুঙ্গি তুলে চেক করে দিও, তদন্ত করে পাচ্ছি না, আমি ওই সব তো এখন যাবো তার কাছে, কারণ পাটটা চেক করলে পাওয়া যাবে। জি আসুন কুমার ভাই, ধন্যবাদ আপনাকে। আতিকুর রহমান, একজন দর্শক ভাই যে প্রশ্নটি করছিলেন যে খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে যে মনোনয়ন দেওয়ার যে প্রসঙ্গ, এটি দিয়ে জামাত কি বোঝাতে চায়? জি, আমি দর্শককে ধন্যবাদ জানাই, তিনি সুন্দর কোশ্চেন করে। দেখুন, জামাত ইসলামী তখন একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশে আমরা যাই করি, আমাদের দর্শক শরিয়া আইন নিয়ে কথা বলেছেন, আসলে বাংলাদেশে এমন একটা হয়েছে এখন শরিয়া আইনটা কি জিনিস না বুঝেই একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। দেখুন, আমরা যে সম্পদ বন্টন করি না, এটা শরিয়ার একটা পার্ট। আমরা যে বিবাহ শাদী করি, তালাক দেই, শরিয়ার পার্ট। আমরা যে জাকাত দেই, শরিয়ার পার্ট। ইসলামী ব্যাংকিং, শরিয়া পার্ট। আমরা তো অনেকটা অভ্যস্ত। দেখেন, এখন মনে করে কি যে শরিয়া আসলে কি হবে, শরীর হাত কেটে দিবে, এরপরে কি সব মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখবে। এটা এক ধরনের নীতি। ইসলাম কখনো জোর করে বলছেন যে ঘরে থাকলে তাদেরকে আপনারা বেতন দিবেন। আমরা সেটাও বিষয় না। দেখুন, যদি কেউ কাজ করতে না চায়, আমরা এই ধরনের কথা আমরা বলিনি যে আমি বলি, দেখুন যেটা হলো ইসলাম হচ্ছে মানুষকে আপনি বুঝাবেন, ধীরে ধীরে অভ্যস্ত করবেন। না, দর্শক ভাই যে প্রশ্নটা করেছিলেন, আতিক ভাই আপনি অন্য প্রসঙ্গে চলে গেছেন। এখানে এই কৃষ্ণ নন্দী ভাইয়ের শরিয়া আইন বাস্তবায়নে তার কি রোল থাকবে? জামাত ইসলামীর গঠনতন্ত্রে আছে শুরুর দিকেই, যদি কোনো ভিন্ন ধর্মের অনুসারী ব্যক্তি জামাতের নীতি আদর্শ, জামাত যা কিছু করতে চায় তার প্রতি একমত পোষণ করেন, তিনি জামাতের সহযোগী হতে পারেন। তো সেটা এতদিন তো আমরা শুনি না, হঠাৎ করে এতদিনও ছিল, 25-এ এতদিনও ছিল, কিন্তু আপনাকে বোঝার সুযোগ পেয়েছেন? আমরা কত এসে কথা বলার সুযোগ পেয়েছি? আমাদের স্পিচগুলো দেখেছি কেউ? এটি এবং যেহেতু বাংলাদেশে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশে তো আমাদের প্রায় 6 থেকে 7% আমাদের হিন্দু আছেন। সেই ইনক্লুসিভ বাংলাদেশে থাকবে না কারা? ইনক্লুসিভ বাংলাদেশে কারা থাকবে? সবাই থাকবে, যারা জামাত ইসলামের নীতি পরিষদ গ্রহণ করে সবাইকে ধারণ করবে। দেখুন, আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এখন আমরা টোটাল বাংলাদেশটাকে আমরা এগোতে চাই, এবং এই বাংলাদেশকে সুন্দর করে গঠন করার জন্য যেখানে আজকে আমি খেয়াল করুন, জনতার ইশতেহার আমরা ওপেন ছেড়ে দিয়েছি, কি ভাবতে চান। তার মানে গোটা বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি ধারণ করি, কিন্তু আমরা একটা বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আছেন এবং আমরা তাদেরকে ধারণ করি। যদি আমরা ক্ষমতায় আসি, হিন্দুদের রাজনীতি প্রতিষ্ঠা করবো না আমরা, তার দেশ থেকে বের হয়ে যাবে, তা তো না। আমরা
আমাদের গঠনতন্ত্রে আছে যে অন্য ধর্মের লোকেরা আপনি এত কিছু আনেন, একটা গঠনতন্ত্রের কপি আনতে আপনি খুঁজে নেবেন, এটা আপনার দায়িত্ব না। আমি তো আমারটা বলবোই, যদি ভুল বলে থাকি সেটা বলতে আমি শুধরে দিবেন সেখানে আপনি। কিন্তু আমরা মনে করি এটি বা জামাত ইসলামী যে নতুন করে বাংলাদেশকে নিয়ে আমরা ভাবছি, এটা ইনক্লুসিভ বাংলাদেশ সবাইকে নিয়ে ধারণ করা, ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা তারই একটা বই প্রকাশ এখানে। সবাইকে মানে কি এখানে রাজনৈতিক প্রেক্ষাপটে কারা থাকবে কারা থাকবে না? না, রাজনৈতিক বলতে এখানে ধরুন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন, ভোট ইঞ্জিনিয়ারিং আমরা মনে করি ইতিমধ্যে এটাকে সবাই স্বাগত জানিয়েছে এবং এবং এটার ব্যাপারে নেতিবাচক আমরা দেখি নাই কাউকে। এবং জামাত যে আগে বলতেন না যে জামাত ইসলামের মহিলা নাই, জামাত হিন্দু পছন্দ করে না, বলতেন না যে আমরা সাম্প্রদায়িক শক্তি, এটি তো বলতে পারবেন, আমরা মৌলবাদী শক্তি। এখন যখন সবাইকে আমরা ধারণ করছি তখন আবার ভিন্ন আলোচনা চলে আসছে। আমরা মনে করি জামাত ইসলামী সঠিক জায়গা থেকে ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গা যে মানুষ এখন মনে করে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, যদি কালো টাকার প্রভাব না থাকে, ফেরি শক্তি না থাকে মানুষের, আমরা ফিল্ডে বুঝতে পারছি মানুষ মানে আগামী নির্বাচন সুষ্ঠু হলে জামাতের নেতৃত্বে 8 দল যারা আছেন তারাই সরকার গঠন করবেন। যদি আপনি সরকার গঠন করতে চান সবাইকে ধারণ করতে হবে সেখানে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ রাজনীতি এবং সবাইকে নিয়ে যে একটা বাংলাদেশ আমরা গঠন করতে চাই, জামাত ইসলামী সেই জায়গা থেকে সেখানে সবাই থাকবে সেটা বলছে। হ্যাঁ, সব আমরা সবাই নিয়ে চলবো। আমরা তো একচুয়ালি থাকবো না। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সবাইকে নিয়ে তো বাংলাদেশের গঠন করতে চাই। বলুন আপনি। সবাইকে নিয়ে আমরা জামাতে ইসলামী একটি বাংলাদেশ করার স্বপ্ন দেখছি, খুবই খুবই ভালো কথা। কিন্তু যে একেবারে পাবলিক পরিসরে জামাতে ইসলামী সমাবেশ থেকে নারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং নারী সংস্কার কমিশন কেন্দ্রিক যে ধরনের প্রোগ্রাম তারা শুরু করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে নারীর চাকরি ক্ষেত্রে যে ধরনের মানে কর্তৃত্ববাদী আচরণ জামাত ইসলামের দিক থেকে এসেছে, সে বিষয়ে আসলে কি ধরনের বিষয় ঘটবে আসলে বাংলাদেশে? নারীরা কিন্তু আতঙ্কিত আছে, খুব খোলাসা করে বলি না, কিন্তু আতঙ্কিত আছে। আমি ক্লিয়ারলি বলি কোন নারী আতঙ্কিত নয়, এক শ্রেণীর আতঙ্কিত যারা জামাতের উত্থান মেনে নিতে পারছেন না। আমি ক্লিয়ার বলি, ম্যাক্সিমাম নারী দেশের আপনারা কথা বললেন, বাংলাদেশে নারীদের মাঝে আপনারা তো সব ক্লিয়ার করেছেন, সেটা আমাদের দলীয় আপনি যদি বলেছেন, আমি যেটা বলেছেন এখন যেটা বলছেন নারীরা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে না, এটি আমি সঙ্গে সাই দিলাম অবশ্যই। সেটা সমর্থন মানুষ লিখুক, এই যে আমরা যাচ্ছি না যে জনগণের ইশতেহার লিখবো মানুষ, দেখি না কয়জন লেখা সেখানে আমরা আতঙ্কিত অবস্থায় আছি, আমি দেখবো তো সেখানে আমরা প্রকাশ করে দিব যে আমাদের ইশতেহারে অনেকগুলো নির্বাচন কেন্দ্রিক জরিপ করেছেন, এরকম একটা জরিপ করেছেন নারীরা না বাংলাদেশে জামাত ইসলামীতে যারা সক্রিয় আছেন, জি জামাতের পুরুষ কর্মী নারী কর্মী, পুরুষ সহযোগী নারী সহযোগীর সংখ্যা কাছাকাছি পর্যায়ে। সময় বলে দেবে, নমিনেশন কাউকে দিয়েছে, সময় আসবে বলে আপনি এত অ্যাডভান্স বলছেন কেন? আমরা সময় আলোচনা আমাদের হচ্ছে, আলোচনা আমাদের হচ্ছে, কিন্তু জামাত ইসলামীদের সবসময় যেমন বিএনপি থেকে বেশি পরিমাণ নারী সম্পৃক্ত জামাতের আন্দোলনের সাথে। হয়তো আমাদের নারীরা এখন বাইরে এসে ব্যাপারটা করতেছে না, আমাদের নারীরা তারা ওটা ইনক্লুসিভ বাংলাদেশ। আপনারা বলেন ইনক্লুসিভ, আজকে আমাদের জামাতের আমির একটা দিয়েছেন সোশ্যাল মিডিয়া, দেখুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিন্ন মতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি এআই অপব্যবহার করে মানুষকে হেনস্থা করার প্রবণতা দেখা যাচ্ছে, অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করে এমন অশ্লীলতার লিপ্ত হন, তা আমাদের মূল্যবোধ আমি ধারণ করি। এই যে রাজনৈতিক দলগুলোর যে আদর্শ এবং জামাত এখন যে নতুন ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছে, এগুলো ভোটারদের মাঝে কতটা আলোড়ন তৈরি করতে পারবে? তারা তো বলছে যে একটা গণজোয়ারের কথা কোডান করে তারা বলছে। আমি তো নির্বাচন কেন্দ্রিক জামাতের যে অ্যাক্টিভিটিস, এটা তো দেখি যে একটা ভয়াবহ। তারা ঘরে ঘরে হিজাব পৌঁছাচ্ছে, বোরকা পৌঁছাচ্ছে, 3 পিস পৌঁছাচ্ছে, কার্ড দিচ্ছে, স্বাস্থ্য কার্ড দিচ্ছে, এটা তো কলুষিত করতেছে। লেভেল প্লেসিং থাকবে কোথায়? তারা যেভাবে শুরু করেছে এবং যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করতেছে,
উনি একটু লেভেল প্লেইং তো ওনারাই নষ্ট করতেছে নিজেরা নিজেরা। আইনে আছে ফিল্ডে পড়ে আপনি তো নির্বাচনের আগেই তো কাম ছেড়ে ফেলছেন। আপনি নারীদের নমিনেশন দেবেন না, শত শত নারী কর্মী মাঠে নামায় দিচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, আপনার তো ব্যবহার করতেছেন। আবার কি বললো 2 ঘন্টা নাকি তাদের কমিয়ে দেবে, তার মানে কি আপনি নারী জাতিকে দুর্নীতি বন্ধ হলে সবই সম্ভব, বিচ্ছিন্ন করে দুর্নীতি বন্ধ হলে সবই সম্ভব। আমরা জনগণ যদি মেনে নেয়, আমরা লজিক দিয়েছি। কি কথা বলেন? গণজোয়ার কিভাবে উঠবে? আপনাদের সময় আমরা দেখেছি আপনার স্লিপিং ড্রেস পরে আন্দোলনের বের তখন কিন্তু জামাত সে তাদের ড্রেস নিয়ে কথা বলেনি, কিন্তু যে আন্দোলনের পরে কিন্তু নারীর ড্রেস নিয়ে কথাবার্তা শুরু হলো। তার মানে হলো নারীকে তাদের ব্যবহার করার যখন প্রয়োজন, যেভাবে ব্যবহার করার প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু করছে। আমরা নারীকে ব্যবহার করি। যখন আওয়ামী লীগকে স্থগিত করলো, জামাত যখন মিছিল নিয়ে বসলো 144 ধারা ভঙ্গ করে, 2টা দিন যে মিছিলে থাকলো, তাদের সঙ্গে সামনাসামনি তাদের বড় বড় নেতার সামনে নারীরা যেভাবে বসেছিল, ওটা জামাতের ভাষায়, আমাদের ভাষায় ওই নারী ঠিক আছে, বাট জামাতের ভাষায় ওই নারী বেলাল্লাহ বেহায়া। তো বেলাল্লাহ বেহায়া নিয়ে আপনি কাজ করবেন, কাজ সংযোজন করবেন, আর আপনার জামাত দিন দিন অসহিষ্ণু হয়ে যাচ্ছে, অসহিষ্ণু প্রমাণটা এটা প্রমাণটা ভালো লক্ষণ না। সব জায়গায় তারা অংশীদারিত্ব নিয়ে নিয়েছে। শোনেন, আপনারা জামাতের উত্থানটাকে মেনে নিতে পারছেন না, এবং যাই বলো কয়েকজন উপদেষ্টা বলেছে এগিয়ে যাবে, জেলাতে কন্ট্রোল করে, সিটিকে কন্ট্রোল করে, ইউএনওকে কন্ট্রোল করে, আমরা মূল্য করি না। এই তারা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে ক্ষমতা প্রয়োগ করতে আমার চট্টগ্রামের জামাত নেতা যে ভাষায় কথা বলেছে, ওটা বলেছে তাকে জামাত আমরা জানি না আপনাদের ভিতরে মনে হচ্ছে যেন আপনি 71-এ ওই জায়গায় চলে যাচ্ছে। এমনকি বলা হচ্ছে 71-এ যেটা আপনারা করতে পারেন না, আগামীতে আপনারা নাকি সেটা করে দেখাবেন। এটা মানেটা কি? না, এটা বলা হচ্ছে, আমরা একটু রাজনৈতিক বন্দোবস্ত পাবে, জামাত হোসেন উপহার দিবে, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মানুষ অলরেডি নতুন বন্দোবস্ত জামাত উপহার দিবে। আমরা একটু বেশ রাজনৈতিক জনফদ ভাই আলোচনা আসতে চাই আপনাকে। আরেকটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যৌন নিপীড়ক যখন আপনার শাহবাগ থানায় বন্দী হলো, তখন জামাতের লোকজন এসে মধ্যরাতে তাকে এবং পরবর্তীতে ফুলের মালা বরণ করে ফুলের মালা পিছিয়ে যৌন নিপীড়ককে বরণ করা হলো। দেখেন না যে ম্যাডাম আরো আলোচনা শুনবো, তবে বেশ রাজনৈতিক জনফদ ভাই আসতে চাই। এই যে রাজনীতি, আমি আরেকটি কথা বলতে চাই আপার সঙ্গে মিলা, যে সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি যে কথা বলছে যে আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের বোর্ডের উপর আমাদের কথা সত্য না, ওই কথা আর হতে পারে। ওটা মামলা হয়েছে না? ওটা মামলা হয়েছে কিনা বললাম তো, উনি বলছে ভিডিওতে ওটা আছে, ওটা মামলা হয়েছে। যেটাই হোক উনি বলছেন উনি একটা জেলার এটা মামলা হয়েছে। মাঝে এই প্রসঙ্গগুলো আপনি তো আপনার এলাকার যারা সম্মানিত ভোটার বা জনগণ আছেন তারা বা আরো বিভিন্ন জায়গাতেই সভা সমাবেশে গিয়ে কথা হয়, এই প্রসঙ্গগুলোকে জনগণ বা ভোটাররা কিভাবে দেখছেন? সকল দলের যে এবারের ভোটকে কেন্দ্র করে প্রাসঙ্গিক না। এই যে আপনারা টকশোতে যেগুলো আলোচনা করছেন, আমার দেশের সাধারণ মানুষদের এগুলো নিয়ে আসলে অ্যাবসলিউটলি কোনো কোয়েশ্চেন নাই। বলছি কেন, গত 3-4 মাসে ধরেন আমি শতাধিক মিটিং করেছি, ছোটখাটো উঠান বৈঠক মিটিং, বড় গণসংযোগ সব জায়গাতে। একটা লোক প্রশ্ন করে নাই, কারণ আমি ওপেন ফোরাম দেই, কারো কোনো বক্তব্য আছে কিনা, কথা আছে কিনা, প্রশ্ন আছে কিনা, মুক্তিযুদ্ধ, জামাত শক্তিশালী হইতেছে কিনা, আসলে আমাদেরকে কাপড় চোপড় পরতে দিবে না, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে, বাউলদের প্রোগ্রামে কি হয়েছে। কারণ সে একটা এত অসহায় দরিদ্রতম জীবনযাপন করে, তার বাড়িতে টিউবওয়েল নাই, ধরেন 400 পরিবারের একটা টিউবওয়েল, 1-1.5 কিলোমিটার হেঁটে গিয়ে 2-3 বার করে পানি আনতে হয়। যেই মানুষটা আপনার ধান চাষ করতেছে বীজের সংকটের কারণে, টাকার অভাবে করে, গত বছর যে মহাজন থেকে লোন নিছে, এবার ভালো ফসল হয় নাই বলে আগের লোন শোধ করতে পারে নাই, তো নতুন করে ঋণ নিতে না পারার কারণে এবার সে বীজই কিনতে পারে না। কিন্তু তার রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সে তো আদর্শিক ধারা কে কি বলছে না, একদম বক্তব্য না। তার
তার একদম জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে সে কথা বলতে চায়, যে আমার এই মাটির রাস্তাটা পাকা করে দেন, আমাদেরকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, আমাদেরকে টিন কিনে দেন, আমার এখানে একটা কালভার্ট দরকার, এখানে একটা ব্রিজ দরকার। এই বিষয়ের বাইরে ঢাকার আরবান মিডল ক্লাসে যেই কনভারসেশন গুলো আমরা করি, তার একটা প্রশ্ন আমি সম্মুখীন হইনি গত 6-8 মাসে আমি যে এলাকাতে ক্যাম্পেইন করছি। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমার রিমোট এরিয়া, আমার ধরেন 5টা নদী আছে, নদী ভাঙা মানুষ, তার কাছে প্রতিদিনকার ইস্যু এক এক জায়গায় একরকম, আমার এই নদী ভাঙাটা ঠেকায়া দেন, এখানে একটা বাঁধের ব্যবস্থা করেন, একটা জিও ব্যাগ ফেলেন, এখানে এই কোনাটা ঠেকায়া দেন, এখানে একটা সুপেয় পানির ব্যবস্থা করেন। সেই দাবি দেওয়াকে আমরা ইতিবাচক ভাবে দেখছি, কিন্তু 71 অথবা মুক্তিযুদ্ধের প্রসঙ্গগুলো নিয়ে আপনি যদি টকশোর প্রসঙ্গ বলুন, জাতীয় রাজনীতিতে যে আলোচনাগুলো হচ্ছে, কোন জনগণই এই প্রসঙ্গগুলো আপনাদের একদম না। আমার পার্সোনাল অভিজ্ঞতাতে একজন ভোটার ওই প্রশ্ন করে নাই, এবং আমি তো ধরেন ন্যূনতম 19-20টা জেলাতে গেছি ইলেকশন ক্যাম্পেইন করতে আমার প্রার্থীদের জন্য গত কয়েক মাসের ভিতরে। কোথাও আমরা যে প্রশ্ন করি, বোঝার চেষ্টা করি আপনার এলাকার ইস্যু কি, কোন কোন বিষয়গুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, আমাদের দলকে ম্যানিফেস্টো দিতে হবে, কোথাও কেউ এই প্রশ্নটা হাত তুলে করে নাই যে এগুলা ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে, ইস্যু হতে পারে ঢাকার সিটে হয়তো ইস্যু হবে, আরবান জায়গাগুলোতে গুলশানে ইস্যু হতে পারে, ধানমন্ডিতে ইস্যু হতে পারে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে ইলেকশন ম্যানিফেস্টোতে সেই কারণে আমি বোঝার চেষ্টা করি আসলে আমার মানুষের দাবি দেওয়াটা কি, এবং সেখানে আমাদের বক্তব্য কিন্তু সেরকম জীবন ঘনিষ্ঠ ইস্যু নিয়ে আমরা কথা বলি। আমি এলাকাতে গেলে এই জাতীয় রাজনীতি সংশ্লিষ্ট বক্তব্য এই ব্যাপারে ওখানে একদমই প্রাসঙ্গিক না, দেইও না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বুদ্ধিজীবিতার সংকট হচ্ছে যে এই বুদ্ধিজীবীরা জীবন ঘনিষ্ঠ না, তারা চরে যায় না, তারা কাদামাটি পাড়ায় না, তারা জ্ঞান ঘনিষ্ঠ, তারা হচ্ছে কতগুলা বস্তা পচা বই পড়বে পুরাতন আমলের, হচ্ছে ঢাকার ধানমন্ডি গুলশান বনানীতে কফি শপে বসবে, একটু 700-800 টাকা দিয়ে একটু 5 স্টার হোটেলে পানি খাবে, খাওয়ার পরে মনে করবে যে আসলে 800 টাকা লাগে পানি খেতে, আচ্ছা 800 টাকা পানির বোতল আছে বড় 5 স্টার হোটেলে, তো সেই পানিটা খেয়ে সে ধারণা করবে যে আমি আসলে অনেক লেখাপড়া করে ফেলছি, অনেক বুঝে ফেলছি এই সমাজকে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবীর বাংলাদেশের সমাজ সম্পর্কে, কিন্তু ফুয়াদ ভাই জানে তো, মনে তো হচ্ছে যে কে পানিটা খায় আসলে। আমি তো মাঝে মধ্যে খাই, সার্টেনলি আমার খাওয়ায় মানুষজন, আমার প্রতি মিটিং থাকে, আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টে আমি যাই, আমাকে তো অবশ্যই খাওয়ায়। তো লেখা দেখছি এখানে পানির বোতলের দাম 800 টাকা, লেখা দেখলাম, আমি নিজে কিনে খাই না, বাট ইভেন্টে গিয়ে। আপনার বক্তব্যের সঙ্গে তো আমাদের অভিজ্ঞতার কোনো মিল নেই, কারণ আমরা তো কখনো ওখানে যাইনি, খাইনি, জানিও না। আমি প্রথম শুনলাম 800 টাকা পানি, 800 টাকা পানি আছে। আপনাকে আমি খবর দিতে পারবো আর কি, আপনি চাইলে দিতে পারবেন। সেটাই, আপনি যে অভিযোগটা করলেন যে যারা আপা শেষ করে ফেলে, আপনি টু মাচ ইন্টারভিউ করেন, আপা আপনি টু মাচ ইন্টারভিউ করেন। ইউ আর ইউনিভার্সিটি প্রফেসর, ইউ মাস্ট নো দ্য এটিকেট when somebody else speaks. আপনি আপনার টার্নে, when your turn comes, no, when your turn comes, you speak, you take notes, make sure you have a pen and paper in front of you. So আমাদের কথা হচ্ছে, আমাদের যে যেটা জাতীয় বিষয়ে আলোচনা করতে কোনো দোষ নাই, আপনি করেন কোন আলোচনা, সমস্যা নেই। আপনার টপিক থেকে আপনি আসলে অনেক দূরে চলে গেছেন, আপনি আসলে টপিক দিয়েছেন, কালকে তফসিল ঘোষণা হবে যুদ্ধ ভোট নিয়ে। আপনি অলমোস্ট 80% অফ ইউর টাইম হ্যাজ বিন ওয়েস্টেড আউট অফ টপিক। আমরা যুদ্ধের প্রসঙ্গে এগুলো সব অ্যাবসলিউটলি প্রাসঙ্গিক না। আপনি ভোটের চ্যালেঞ্জ নিয়ে এত সিরিয়াস কনসার্নিং ইস্যু আছে আমাদের, যেটা দিয়ে আপনি শুরু করেছেন, কিন্তু আপনি ঘুরে ফিরে 71-এ চলে গেছেন। 71-এর প্রসঙ্গ এবারে নির্বাচনে তো একটা একদমই হবে না, নিশ্চিত থাকেন। আপনার সাথে যাদের কথা হচ্ছে, আপনি টপ 10 প্রায়োরিটি ইস্যু করেন, আপনি নাগরিক সার্ভে করেন, দেখেন কত নম্বরে 71 আসে। মানুষের জীবনের প্রত্যেক দিনের হাহাকার কোথায়। 71কে অপ্রাসঙ্গিক ভাবে, অপ্রয়োজনীয় ভাবে প্রতিনিয়ত পুল করা হচ্ছে। সার্ভে করে ফেলেন, আমি করবো না, এটা তো সিভিল সোসাইটি করতে হবে, পলিটিক্যাল পার্টিতে করবে না। জনগণ কি চাই আমার জায়গাতে করেছি। আমার জায়গাতে 21টা মেজর পলিসি ইস্যু আসছে আমার দলের, যে কোন 21টা বিষয় তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1 আসছে হেলথ, যে তাদের প্রতিদিনকার কোনো স্বাস্থ্য সেবা নাই এই সোনার বাংলায়। একটা মানুষ টাকা নিয়ে গেলেও সে একটা ভালো ট্রিটমেন্ট পাবে, সেবা পাচ্ছে না। দ্বিতীয় আসছে পাবলিক ট্রান্সপোর্ট, কোনো গণপরিবহন সেবা নাই এখানে। তৃতীয় আসছে ইয়ুথ আনএমপ্লয়মেন্ট। চতুর্থ আসছে ড্রাগ, তারপরে হচ্ছে লেখাপড়া, এরকম অনেকগুলো ইস্যু আসছে। সেখানে এই বিষয়গুলো কেউ এখানে বলে নাই, নাগরিকরা বলছে না কেউ। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তার মানে এটা না যে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না, আলোচনা করতে পারবো না। অফকোর্স করতে পারবো, কিন্তু আপনি ভোট দিয়ে শুরু করে কোথায় চলে গেলেন? ভোটের চ্যালেঞ্জ গুলো কি কি? আমরা এলাকায় কোনো আস্থা পাতে, অনেকে মনে করছেন যে এটা ভোটের একটা চ্যালেঞ্জ হবে।
হতে পারে। জি, পদ্ম একটু শুনে আসি যে আমাদের অধ্যাপক জুবাইদা নাসরিন, আপনি কি যুক্ত করবেন? জি, অধ্যাপক জুবাইদা নাসরিন, জি। জি, দেখুন ভোটের চ্যালেঞ্জ তো অনেক কিছুই, যেটা ফোয়াদ ভাই কথা বলছেন যে এই যে নাগরিক সমস্যা বা গ্রামের সমস্যা কিংবা স্থানীয় অঞ্চল ভিত্তিক সমস্যা, সেগুলো তো আছে। আমরা আসলে রাষ্ট্রের কাছে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে কি আশা করি, কিভাবে তাদেরকে দেখতে চাই। এখন এর পাশাপাশি দেখুন, মানুষ তো একটা ঐতিহাসিক সত্তা। ফোয়াদ ভাই নিশ্চয়ই জানেন, উনি ব্যারিস্টার মানুষ। ইতিহাসকে সবসময় মানুষ প্রতিদিনকার জন্য বলবে যে মুক্তিযুদ্ধ আমাদের এজেন্ডা, বিষয়টা এরকম না। কিন্তু মুক্তিযুদ্ধ বাদেও মানে মানুষ তো আর টিকে থাকবে না বাংলাদেশে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা, নির্বাচনী আলোচনার বাইরে বা নির্বাচনী আলোচনাকে অন্যদিকে নিয়ে যায়। এই জায়গাটায় আমি আসলে ফোর্দের সঙ্গে একমত নই। কারণ ফোর্দের বক্তব্য দিতেই পারেন এবং আলোচক তো জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আমি মনে করি নির্বাচন তো অনেক কিছুর উপর নির্ভর করে। এবং বাংলাদেশের এখনো একটা 30 বা 35% ভোটার আছেন যারা আসলে আমরা মনে করি যে এখন পর্যন্ত যেটা সবসময় বলা হচ্ছে যে পত্রপত্রিকা এবং ভাবে যে তারা আওয়ামী লীগ ভোটার, তাদেরকে টানার জন্য কিন্তু যে ভোটার ফোর্দ ভাইয়ের দল তারাও চেষ্টা করবেন তাদেরকে আনার জন্য, মনিরাপার দল বিএনপি তারাও চেষ্টা করবেন তাদের ভোট পাওয়ার জন্য। তো সেখানে আসলে কোন ইস্যুগুলো আসলে তাদেরকে মানে ভোটের দিকে নিয়ে যাবে, সেখানে নিশ্চয়ই মুক্তিযুদ্ধ একটা বড় ইস্যু। এখন আওয়ামী লীগ কিভাবে মুক্তিযুদ্ধকে দেখেছে সেটা দিয়ে কিন্তু তার মুক্তিযুদ্ধের মতো একটা বড় মীমাংসিত সত্য তো আর আমাদের বাতিল হয়ে যেতে পারে না। তো সেই জায়গাটায় যতদিন আমি যেটা বলেছি, আমরা গ্রামে যাই, আমি একজন অ্যানথ্রোপোলজিস্ট, নৃবিজ্ঞানী শিক্ষার্থী। গ্রামের সঙ্গে গ্রাম না, আমি গ্রাম বলবো না, গ্রাম বলতে আসলে কোথাও সেভাবে নেই, কিন্তু প্রত্যন্ত অঞ্চল, শুধু ঢাকা কেন, আমাদের একটা বড় সময় কাটে প্রত্যন্ত অঞ্চলে। তো মানুষের যে বৈচিত্র্য জীবনযাপন, সেখানে নানা রকম সমস্যা আছে, কিন্তু তাই বলে তো আবার জাতীয় ইস্যুগুলো কি আমরা উপেক্ষা করতে পারি না? সেটাই বলছেন। অসংখ্য ধন্যবাদ দিলীপা চৌধুরী মনিয়াপা। এখন আমি এটা বলতে চাই যে আগামীকালকে আপনার যদি সরকার থেকে যদি কি বলে নির্বাচনী তফসিল ঘোষণা করে 6টায়, যেটা ভাষণের কথা বলেছে, সরকারের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যে কোনো বাংলাদেশের যে কোনো মানুষ সে মৃত্যুর সমান দাম আমার কাছে, যে কোনো মানুষের হাত পা চলে গেলে সমান দাম। যেভাবে আগুনের মধ্যে থেকে ওনারা তফসিল ঘোষণা করছে, ওনারা চাইলেই পারত পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ট্রমা থেকে বের করে আনতে। বাইরের যে অস্ত্রগুলা লুট হয়েছে, থানার অস্ত্রগুলা লুট হয়েছে, তার 3 ভাগের 1 ভাগ অস্ত্র এখন পর্যন্ত আসে নাই। লক্ষ লক্ষ গুলি লুট হয়েছে, সেই লুটের গুলি আসে নাই। এখন আমরা 3 জন যদি একটা ভোট কেন্দ্রে যাই, এখানে 3 জন প্রার্থী আছে, 4 জন প্রার্থী আছে, যদি যাই আমাদের বৎসা হতে পারে, হতেই পারে, কোনো পুলিং এজেন্ট নিয়ে, কোনো ভোটারকে নিয়ে হতে পারে। আমরা সবাইকে কিন্তু ভয় থাকবো যে সে যে এত জোরে কথা বলছে তার কাছে বোধহয় কিছু প্রিপারেশন আছে। আমিও ভাববো যে আরেকজন যে জোরে কথা বলছে তার কাছে কিন্তু হয়তো প্রিপারেশন আছে। এই যে আমাদের মেন্টাল যে আতঙ্কর পাশাপাশি সত্যি সত্যি ঘটনা ঘটতে পারে। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় তা কিছুই হয় না। প্রশাসনের যে চরম দুর্বলতা, সেই দুর্বলতা ঠিক না করে কিভাবে প্রশাসনের রদবদল সরকার করলো, সরকার সেটা করতে পারে। আমরা তো জানি সেখানে জামাত এবং বিএনপির মধ্যে ভাগাভাগি চলছে। আপনার ভাগাভাগি, সেটা আপনি যখন একটা জিনিস লুট হয়, আপনি দাঁড়ায় থাকলে, আপনি চুপ করে বসে থাকলে লাখে কোটিতে একজন থাকবে যে চুপ করে বসে থাকবে, বাকি সবাই কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবে। আমি ওই প্রশ্নে যাচ্ছি না, সময় সংক্ষেপ, বাট আমি এইটুকু বলছি, সরকার যদি এটার ব্যবস্থা নেয় তাহলে কেন লুটোপাটে যাবে? তারা তো আপনার কি বলে লটারির ব্যবস্থা করছে, যেটা কোনোদিন হয় না। তাহলে এটা লটারিটা কোন সিস্টেমে করবে? আমি লাস্ট লাইনটা বলি যে ওই যে আপনার কি বলে যারা আপনার করলো থাকলো, যে এই যে ভোটের সময় সরকারের বাইরে আবারও তো আরেকবার ট্রান্সফার হবে, সেটার কি হবে? ফুয়াদ ভাই, শেষ লাইন কি বলবেন ভাই? প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের হাতে এখনো সময় চলে গেছে, এটা আমি মনে করি না। জি, এখনো যদি প্রশাসন ডিসাইসিভ হয় রাষ্ট্র কাঠামো নিয়ন্ত্রণ করা, এবং আমি প্রশাসনকে যেটা অ্যাডভাইস করেছি, আমার এই সামান্য কয়েকদিনের 15-20টা আসনে ঘুরে প্রত্যেকটা আসনে যদি আপনি 1-150 লোক স্পেশাল পাওয়ার অ্যাক্টে আপনি ডিটেইন করে ফেলেন 2 মাসের জন্য, 6 সপ্তাহের জন্য, অনেকটাই স্বাভাবিক হবে। একটা ভালো নির্বাচন উঠানো খুবই সহজ একটা ব্যাপার। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। শেষ মন্তব্য খুব ছোট করে। শেষ মন্তব্য, কালকে তো হবে তফসিল হবে, তফসিলের পর আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত হবে যত ডিসি নিয়োগ করছে না সবগুলি চেঞ্জ করা। সব এই কারণে কি
জামাত অভিযোগ করতেছে বিএনপি ডিসি গেছে, বিএনপি অভিযোগ করতেছে জামাতের ডিসি গেছে। আমি চাই ইলেকশন কমিশনের ডিসি যাক। সেটাই আমরা সব দেখতে কিছু চাই। চেঞ্জ করে অসংখ্য ধন্যবাদ অনেক মোস্তফা ভালো ভাই। হবে। জি আতিক ভাই, শেষ লাইন কি বলবেন? বেশ, দেখুন আজকে আপনি অনেক আলোচনা করে একটা আলোচনা সেখানে আসে আমরা বিস্তারিত যেতে পারবো না, আমরা একেবারে দুই এক লাইনে শেষ করতে হবে, আজকে please। প্রথমে ছাত্র হত্যা ঘটনা ঘটেছে, ঠিক আছে, আপনি আলোচনা নিয়ে আসেন না। এই 5ই আগস্টের প্রথম ঘটনা ঘটেছে তেজা কলেজে মাদকের বিরুদ্ধে আধিপত্য বিস্তার কেন্দ্র করে মাদক নিয়ে ছাত্রদল হামলা করে শেষে মারা গেছে সাকিবুল আতিক ভাই। সাকিব হাসান রানা। এটা আমাদেরকে নতুন করে ভাবনার বিষয় জি, তৈরি করেছে। ভাবনার বিষয়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মনে হয় ফিরছে আপনার কাছে, শেষ মন্তব্য। বাংলাদেশ তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে, সুতরাং আমার মনে হয় নেতিবাচক কথাগুলো এখন আমাদের বাদ দেওয়া দরকার। জি, সবাই মিলে কথা সুন্দর বলা একটা দরকার। নির্বাচন অধ্যাপক জুবায়েদ নাসরিন, শেষ সহযোগিতা করবেন, এক লাইন ম্যাডাম, এক লাইন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটলে নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা থেকেই যাচ্ছে আসলে। ঠিকই যাচ্ছে নীলুফা চৌধুরী, মনে হয়। আমি বলতে চাই যে একজন ভদ্রলোক রিট করেছেন, ওনার যৌক্তিক রিটে ডিসিদের কাছে কোনো ক্ষমতা না থেকে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকেই নেওয়া হোক, এবং উপ রিটার্নিং অফিসার সহকারী, সেটাও তাদের চাইলেই তারা পারে দুইটা লোককে নিয়োগ দিতে, তাদের জেলা পর্যায়ে যিনি আছে উনি যেন থাকে। তাহলে যদি কিছুটা লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বুঝি, চেষ্টা হতেও হতে পারে। সেইটা তৈরি হলেও হতে পারে, সেটা বলছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ, এবং যে যেখান থেকে বসে অনুষ্ঠান দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি, এবং একই সাথে জারি রাখি অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।